সবাইকে আমরা লাইভে। স্বাগতম। হ্যাঁ, সবাইকে স্বাগতম আমাদের অভিভাবক আড্ডায়। আম, এর আগে আজকে আমাদের পঞ্চম পর্ব। এর আগে আসলে আমরা বিষয়ভিত্তিক বেশ কিছু কয়েকটা লাইভ যেটা করেছি বিষয়ভিত্তিক। আমাদের লাইভের উদ্দেশ্য হচ্ছে যে অভিভাবক যারা আছেন তারা আসলে আম, কিভাবে তাদের প্যারেন্টিং স্টাইলটা কিরকম বিভিন্ন সিচুয়েশনে, যেমন আম, আমি বলবো যে আম, কর্মজীবন সামলে কি করে আহ, আহ, শিশুদের বড় করছেন, বা লেখাপড়া করতে করতে কিভাবে করছেন, বা কিভাবে হেলথের বিষয়গুলো দেখছেন, কিভাবে মেনটেন করছেন। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো এবং নানান রকমের আমরা আমরা এর আগে যখন কথা বলেছি আমরা দেখেছি যে এক একজন এক এক স্টাইলে করেন, এবং প্রত্যেকেরই সমস্যা সমাধানের এবং হচ্ছে যে সন্তানদেরকে বড় করার একটা ইউনিক ওয়ে আছে। তো এই ইউনিক ওয়ে গুলা আমরা যারা আসলে বাচ্চাদেরকে বড় করছি, এই ওয়ে গুলো আমরা ফলো করতে পারি, এবং এখান থেকেও আমরা বেশ কিছু নির্যাস নিতে পারি, যাতে করে আসলে ভবিষ্যতে যখন আমরা কোনো সমস্যায় পড়বো বা যদি পড়ি, সেক্ষেত্রে আমরা আসলে এই সমাধানগুলো ট্রাই করে দেখতে পারি যে আমাদের কতখানি কাজে লাগে বা কাজে লাগতেও পারে, বা এর সাথে নতুন কিছু টেকনিক আমরা অ্যাড করে নিলাম। তো সবাইকে স্বাগতম। আবার আমরা তাহলে শুরু করছি। তো আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি যারা জয়েন করেছেন, আমাদের সাথে অতিথি আছেন, আম, উপস্থাপনায় আছেন আমাদের ডক্টর ফার্সি মানার মোহাম্মদী, আছেন শারমিন হেনা, আছেন ডক্টর তানভীর আহমেদ, ডক্টর ফাতিমা আক্তার এবং ডক্টর মোহাম্মদ রাসেল উদ্দিন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। তো প্রথমে খুব একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। ডক্টর ফারসিম, আপনার পারমিশন নিয়ে শুরু করছি। যে প্রথম প্রশ্নটা আমি রাখতে চাই যে আসলে আম, আপনাদের লাইফ স্টাইল যেটা শুনবো, এখন এই মুহূর্তে কি হচ্ছে, বাচ্চারা কতখানি বড় হচ্ছে, কে কি করছেন। হ্যাঁ, আপনাদের লাইফ স্টাইলটা শুনবো, তারপরে আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। তো প্রথমে আসলে রাসেল, আমরা আসলে রাসেল ভাইকে দিয়ে শুরু করতে পারি। রাসেল ভাই, আপনি আমাদেরকে একটু বলেন, আপনি শুধু জাপান থেকে আমাদের সাথে জয়েন করেছেন। তো আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই মুহূর্তে আপনার লাইফ স্টাইলটা কেমন, আপনার আপনার কি মানে আপনার বাচ্চা নিয়ে বা আপনার সংসার নিয়ে বা আপনার লেখাপড়ার জীবন নিয়ে কি চলছে। হ্যাঁ, আপু, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে বলতে গেলে আমি জাপানে, আর আমার ফ্যামিলি বাংলাদেশে। আহ, ওরা লাস্ট 2 ইয়ার্স আমার সাথে জাপানে ছিল, যেহেতু আমার ওয়াইফ মাস্টার্স করছিল এখানে আমার সাথে হিরোশিমা ইউনিভার্সিটিতে। তো ওর মাস্টার শেষ হয়ে যাওয়ার পরে ওরা দেশে চলে যায়, আর আমি জাপানেই থেকে যাই। এখন আমি জাপান আর ওরা দেশ, এরকম একটা সিচুয়েশনে আছি আর কি। আর আমার ছেলেটাও আহ, দেশে আছে। কিন্তু ওই দেশে যাওয়ার আগে 2টা বছর তারা আর কি আমার সাথে ছিল। আমি যদি তখনকার লাইফ স্টাইলের কথাটা আপনাকে বলি, বিষয়টা এমন, আমরা দুজনেই যেহেতু স্টুডেন্ট ছিলাম হিরোশিমা ইউনিভার্সিটিতে, তো দুজনকে খুব সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে আগে বাচ্চাকে রেডি করার একটা ব্যাপার ছিল। বাচ্চাকে রেডি করে তার যে স্কুল, সে আপনার যেহেতু 6 প্লাস, এখন যখন জাপান আসে তখন 4 প্লাস ছিল আর কি। তো আমরা তাকে এখানে হইকুইয়েন বলে, জাপানি যে এটা হচ্ছে আপনার নার্সারি স্কুল বলে আর কি। তো ওটাতে আমরা তাকে দেই। সকালবেলা রেডি করে তাকে স্কুলে দিয়ে আসা, বা নিজেরা রেডি হয়ে নিজেদের ইউনিভার্সিটিতে চলে যাওয়া, নিজেদের রিসার্চের কাজ সেটা করা। আবার বিকাল বেলা 5টা, 5:30, অনেক সময় 6টা, এই সময় গিয়ে আবার বাচ্চাকে নিয়ে আসা। তখন আমরা চেষ্টা করতাম বাসায় নিয়ে আসার পরে একটু তাকে একটু নিজেদের মতো করে সময় দেওয়ার আর কি। আর বাচ্চা যখন রাতের বেলা ঘুমিয়ে যেত, তখন আবার আমরা আমাদের পড়াশোনা নিয়ে অনেক সময় ব্যস্ত হয়ে পড়তাম, যেহেতু আমার পিএইচডি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ছিল। তখন খুব একটা প্রেশারের মধ্যে ছিলাম আমরা আসলে। তো আবার আমার ওয়াইফেরও মাস্টার্স এ যখন সেকেন্ড ইয়ার, মানে থিসিস জমা দিতে হবে, তখন আসলে দেখা যেত বাচ্চা ঘুমায় যাওয়ার পর আমাদের প্রচুর পড়াশোনা বা লেখালেখির কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতো। তো ওইটা ছিল তখনকার লাইফ। আর এখন বর্তমানে সময়টা আমার মনে হয় আমার ওয়াইফ বললে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু আমার বাচ্চা এখন দেশে তার সাথে আছে আর কি। আচ্ছা, তাহলে শারমিন, আপনার কাছে আসি। আপনি এবার একটু যদি বলেন যে এই মুহূর্তে কি চলছে, মানে সাম্প্রতিক আহ, সময়গুলোতে বা সন্তানকে নিয়ে। জি। ধন্যবাদ আপু, আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে বর্তমানে আমি একটি সরকারি চাকরিতে আছি, যেখানে আমাকে অনলাইনে ক্লাস নিতে হয়, মাঝে মধ্যে অফিসে যেতে হয়। তো আমি চেষ্টা করি আমরা দুজন একসাথে ঘুম থেকে উঠার চেষ্টা করি 8টা বা 8:30টার মধ্যে
ওকে ঘুম থেকে ওঠানোর। তো তারপরে আমি যে কাজটা করি, ওকে একটু রেডি করে আমার আমার খুব ইচ্ছে যে আমার সন্তান একটু ধর্মীয় রীতিনীতি এটা মানুক। তো তারপরে হয়তো বা আমি তাকে ওই রিলেটেড কোনো গল্প শুনাই, অথবা তাকে আমি কোনো একটা সূরা পড়ে এটার অর্থ বোঝানোর চেষ্টা করি। যেহেতু সে অলরেডি 6+, তার মধ্যে কিছু ওই ধরনের চিন্তা চেতনা গ্রো আপ হোক, এটা আমার ইচ্ছা আর কি। তারপরে যেটা হয় যে ওর সাথে ওকে আমি ওর মতো করে কিছুক্ষণ সময় ওকে পার করতে দেই। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখন যেহেতু ওকে ফর্মালি আমি কোনো স্কুলে দিতে পারছি না, তো ওকে আমি গ্রেড 1-এর জন্য প্রিপেয়ার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হয়তো বা পড়ার প্রতি গুরুত্ব দেই। এবং ওর একটা রুটিন করা আছে, যেটা সকাল 8টা থেকে শুরু হয়। ঘুম থেকে উঠার পর থেকে ও রাত 10টা পর্যন্ত কি কি করবে এরকম একটা রুটিন ওর কাছে আছে। তো ও যেহেতু বাংলা পড়তে পারে, ও চেষ্টা করে ও রুটিনটা ফলো করার। আর তারপরে হচ্ছে আমার যদি কোনো ক্লাস থাকে, আমি আমার ক্লাসটা করি, যেহেতু বাবা মায়ের সাথে আছি। তো ওই সময়টা হয়তো বা ও আমার আব্বা আম্মার সাথে আছে, অথবা আমার আদার্স যে ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে হয়তো বা সে টাইম পাস করে। এবং এর মাঝখানে যেটা আমি চেষ্টা করি, ওর কোন দিকটা পছন্দ, যেমন ও ড্রয়িং করতে খুব পছন্দ করে, ও অরিগামি করতে খুব পছন্দ করে। বিকালের টাইমটা আমরা দুজন মিলে এই কাজটা করি। আর এখন যেহেতু খেলাধুলা বন্ধ, মাঝে মধ্যে চেষ্টা করি ওকে নিয়ে ছাদে যাওয়ার, ওকে একটু সময় দেয়। সন্ধ্যার পর থেকে আমি মোটামুটি 1.5 ঘন্টা টাইম ওকে একদম ফ্রি করে দিই, ও ওর মতো করে যা দেখতে চায় দেখুক। তারপরে আমরা চেষ্টা করি যে 10:30টার মধ্যে ওকে নিয়ে ঘুমিয়ে যাওয়ার। তো এর মধ্যে ওর কিছু খেলনা আছে, যেমন ডিফারেন্ট টাইপ অফ পাজেল, ওর খুব ইন্টারেস্ট আর কি পাজেলের প্রতি, ব্লকের প্রতি। এই ধরনের খেলনাগুলো দিয়ে ও সন্ধ্যার পর থেকে খেলে। বাট দুপুর থেকে বিকালের যে টাইমটা, এটার মধ্যে আমি চেষ্টা করি ওকে একটু কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে, যেমন ড্রয়িং, পেইন্টিং বা কোনো ধরনের গান, এই ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করি। এই হচ্ছে আসলে আমাদের ডেইলি রুটিন। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু তানভীর ভাইয়ের কাছে আসি। ভাইয়া, আপনি যদি আমাদের ওই একই প্রশ্ন আর কি, যে এই মুহূর্তের মানে কি চলছে আসলে আপনাদের পুরো সবকিছু মানে সন্তানকে নিয়ে। আজকের প্রোগ্রামের আয়োজক ফারসিম ভাই এবং ফারহানা আপা, আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, শোনা যাচ্ছে। আহ, আহ, না, আমি আসলে নেট সাথে আছেন আমাদের প্যানেলে আছেন ফারহানা আপা, সাথে উনি হচ্ছে নামটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আসলে অ্যাজ এ কাপল আমরা আসলে খুবই এক্সাইটেড। এটা এ ধরনের একটা প্রোগ্রাম আমাদের জন্য ফার্স্ট টাইম। তো ফারহানা আপার সাথে কালকে কথা হচ্ছিল, তখনও বলেছি যে মানে আইডিয়াটা খুবই চমৎকার, এবং এর মধ্যে একটা নতুনত্ব আছে। নতুনত্ব থাকলেই হবে না, যে এটার একটা মানে বিশেষত্ব আছে, গুরুত্ব আছে। এখন যে একটা চেঞ্জ, একটা গ্লোবাল যে চেঞ্জ, একটা ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো আহ, এই মুহূর্তে আসলে এ ধরনের একটা প্রোগ্রাম মানে করা, সেটা ক্যাজুয়াল হোক, অফিসিয়াল হোক, এবং এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা, লেসন লার্নিং করা, সেটা একটা আড্ডার মধ্য দিয়ে যদি হয়, আমরা সবাই এখানে অংশগ্রহণের মাধ্যমে আমরা সবার কাছ থেকে শুনবো এবং শিখবো। এই বিষয়টা খুবই চমৎকার লেগেছে। তো আমি মনে হয় কিছু বলার আগে মনে হয় আমার হোম মিনিস্ট্রিকে আগে সুযোগটা দেই। হ্যাঁ, উনি আগে বললে তারপর সাথে সাথে আমিও মানে বললে বোধহয় জিনিসটা ইয়ে হবে। তো আহ, তুমি তুমি তাহলে বলো। হ্যাঁ, তোমার ইয়েতে আছে জি। নাকি? তাহলে এখান থেকে আচ্ছা, ও আসলে ওকে, জি। ভাবির নেটটা ওখান থেকে চলে গেছে, এখান থেকে। জি, আমার ওখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছি বলে আবার এখানে এসে হানা দিলাম। সরি। হ্যালো। জি। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন ভাই। হ্যাঁ আপা, হ্যাঁ যেটা ছিল যে এরকম একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে অবশ্য ভালো লাগছে। প্যারেন্ট হিসেবে কোথাও বলার সুযোগ এই প্রথম। একে তো দুটো বেবি আমাদের, বড়জন এখন 12+, ছোটজন 3+। জি। আমার বড় বেবি যখন 2 বছর, তখন ওকে নিয়ে আমি পড়াশোনা করতে যাই। যখন আমার জাপানে যাওয়া হয়, তো
ওর অ্যাডাপ্টেশনটা এবং আমার শিক্ষা জীবন ওই সময়টা ছিল আমার একই সাথে খুব যেটা স্ট্রাগলিং বলবো, এবং একই সাথে অনেক বেশি সাপোর্টিভ ছিল আমার বেবিটা। আমি যেটা বলবো প্যারেন্ট হিসেবে আমি কতটুকু করেছি বাচ্চার জন্য, তার চেয়ে মনে হয়েছে বেবি খুব আমার সাপোর্টিভ ছিল। তো যেটা হলো সকালে তাদেরকে ডে কেয়ারে রেখে আমার নিজের ল্যাবে যাওয়া, আবার ল্যাব শেষ করে সারাদিন পরে যখন নিতে আসতাম তখন বলতো বেবি যে মা একটু আলো থাকতে এসো, আমি একটু বাইরে খেলতে চাই। স্কুল কম্পাউন্ডে সে খেলছে, কিন্তু তার ইচ্ছা ছিল সে একটু ডে লাইটে খেলবে, বাসার সামনে খেলবে। তো এটা একজন মা হিসেবে অবশ্যই খুব কষ্টের একটা সময় ছিল। এবং যা দেখা যেত স্যাটারডেতে অনেক বাচ্চাকেই বাসায় রাখা হতো, কিন্তু আমাকে ডে কেয়ারে রাখতে হতো, যেহেতু আমার পেন্ডিং কাজ থেকে যেত, আমাকে বাচ্চাকে রাখতে হতো। ওই সময়টা মনে হতো যে আমি কেমন মা, যে বাচ্চাকে আমি সময় দিতে পারছি না, তার খেলার সময়টাও আমি দিতে পারছি না, আমাকে আমার স্টাডিতে কনসেন্ট্রেট করতে হচ্ছে। তারপরেও সময়টা চলে গেছে, কিন্তু এখন যেটা মনে হয় যে বাচ্চা কিন্তু এখন সে মনে করে যে ওই সময়টা তার জন্য খুব এনজয়িং ছিল, কারণ সে ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, তাদের যে সুযোগ সুবিধা সেটার সাথে কম্পেয়ার করলে ছোট বাচ্চাটা এখন 3 বছর, আমি যদি তুলনা করি সে কিন্তু অনেকটাই আমাকে বেশি পাচ্ছে। এবং আমি যেটা দেখি যে দুজনের ব্রট আপ ডিফারেন্ট হলেও দুজনের মানসিকতাও ডিফারেন্ট এবং পরিবেশটাও ডিফারেন্ট। তো আমি হয়তো কিছুটা পার্থক্য বুঝতে পারি যে আমার কর্মজীবন আর তখন ছিল শিক্ষা জীবন। আর দুই বেবির সাথে যে মানসিকতার যে ওদের বড় হওয়ার সাথে সাথে পরিবর্তনগুলো আমি হয়তো পুরোটা আলোচনার সময় একটু একটু করে শেয়ার করব। ধন্যবাদ। আচ্ছা, এবার তানভীর ভাই যদি মানে কন্টিনিউ করেন এই মুহূর্তে আপনার মানে চাকরির অবস্থা এবং বাচ্চাদের বিষয়টা যদি আসে। আচ্ছা, আমি আসলে খেয়াল করছিলাম যে আসলে ও কোথা থেকে শুরু করছে। তো ওখানে আমি একটু শুরু থেকে শুরু করি। তো আমাদের শুরুটা একসাথে, মানে দাম্পত্য জীবনটা আসলে 2007 থেকে। তো আমি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। তো এটা আসলে তখন একটা টোটাল একটা নিউ কনসেপ্টের মতোই ছিল। আমরা আমাদের ফার্স্ট ব্যাচ ছিলাম, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচ ছিলাম। তো 2006-07 এর কথা, মানে আমি চ্যালেঞ্জটাকে আগেই ফোকাস করছি, কারণ ওই সময়টা এখনো চোখে ভাসে যে যেই একটা মানে স্পিরিট নিয়ে কাজ, মানে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, একটা নতুন সাবজেক্টে ভর্তি হওয়া। তো একটা ড্রিম ছিল চোখের সামনে যে কিভাবে জিনিসটাকে সাজাবো, কিভাবে নিজেকে নতুন করে নতুন একটা সাবজেক্ট, বাংলাদেশের জন্য খুবই প্রসপেক্টিভ একটা ডিসিপ্লিন, তো এখানে নিজেকে কিভাবে পিভটাল রোল মানে করা যায়, মানে প্লে করা যায়, হ্যাঁ, কিভাবে কন্ট্রিবিউট করা যায় ন্যাশনালি বা তানভীর ভাইয়ের কোথায় নেটে সমস্যা হচ্ছে আবার। আচ্ছা, আমরা অন্য প্রশ্নে যাই। হ্যাঁ, তানভীর ভাই তাহলে একটু আবার রাসেল ভাইয়ের কাছে যাই এবার, ডক্টর রাসেল। আচ্ছা, তুমি তোমার কোশ্চেনটা, নেক্সট কোশ্চেনটা তুমি করো। যেটা আমার একটা কোয়েশ্চেন হলো যে আমি আসলে ওই জেনারেশনের ব্যাপারটা একটু বুঝতে চাইছিলাম, যে শুরুতেই যে আপনাদের। হ্যাঁ ভাইয়া বোধহয় কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, সরি আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো আমি আসলে শেষ মানে তারপর হচ্ছে গিয়ে 2009-এ আমাদের সুযোগটা আসে। তো আমি প্রথমে যাই, আমি জাপানে প্রথমে যাই। তো তখন অলরেডি আমাদের বড় মেয়ে তাজরিয়ান, তার বয়স 1.5 বছর, এবং জাপানে আমি একাই গিয়ে সেখানে পিএইচডিতে এনরোল হই শিগা ইউনিভার্সিটিতে। তো একা থাকা জাপানে, আসলে এখানে তো সবাই জাপানিজ লাইফস্টাইল সম্পর্কে মানে সবাই ওয়াকিবহাল, সবাই অভ্যস্ত। তো জানেন যে জাপানে একটা মানে মানে একটা সেই ইয়েতে প্রিফেকচারে একা জাপানিজ ভাষা না জানা, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তাদের সাথে তাদের লাইফ স্টাইল সবকিছুর সাথে মানে নিজেকে অ্যাডাপ্ট করানো, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ উইদাউট ফ্যামিলি। তো আমার তখনই মনে হলো যে না, আমার ওয়াইফকে যদি কোনোভাবে, যেহেতু সেও একই রিলেভেন্ট ফিল্ড, ও জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, আমি এনভায়রনমেন্টাল সায়েন্স,
তো তাকেও কিভাবে এটাতে মোটিভেট করা যায়। তো আমি তাকে সবসময় মোটিভেট করতাম। সে তখন একটা এনজিওতে কাজ করতো এখানে। তো আমি বলতাম, তো ওর মোটিভেশনটা এমন ছিল যে ও যেমন আছে ঠিক আছে, ও আমাকে সাপোর্ট দিয়ে যাবে, মানে আমি যে পরিবেশে যেভাবে যে চ্যালেঞ্জই নেই সে আমার পাশে থাকবে, এটা ছিল মোটিভেশন। তো তখন আমি তাকে ইন্সপায়ার করলাম যে এটা সম্ভব, তুমিও আসতে পারো, মনবুসো নিয়ে তুমিও পড়াশোনা করতে পারো, শুধু মনবুসো কেন, অন্য কোনো স্কলারশিপ নিয়ে ইন্টারনাল ফান্ড নিয়েও তুমি পড়াশোনা করতে পারো, যদি তুমি তোমার কমিউনিকেশন স্কিলস যদি ওইভাবে তুমি অ্যাপ্রোচ করতে পারো তোমার প্রফেসরকে। তো আমি তাকে মোটিভেট করতাম। তো এরকম করতে করতে ও খেলার ছলেই জিনিসটাকে নিল, এবং সে একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে কমিউনিকেশন করা শুরু করলো, এবং একটা সময় সে খুব ভালো রেসপন্স পেলো, এবং 1 বছরের মধ্যেই সে তার বাচ্চাকে নিয়ে একা একা মানে এত দূর পাড়ি দিয়ে সে নিজেই চলে আসলো। এবং এটা এই গল্পটা এই সাকসেস, এটা আমার কাছে অনেক বড় একটা এক্সাইটমেন্টের বিষয় ছিল, যে আমি যেদিন এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করতে যাই, আমার বাচ্চাটা কত ছোট, তো তারা আসছে না, ওয়েট করছি, হঠাৎ করে তারা বের হয়ে আসলো। তো এটা অনেক মানে যার সাথে শেয়ার করেছি অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেনি যে এত চ্যালেঞ্জিং একটা একা একা কিভাবে করেছে। তো মানে মানে প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে মানে যখনই আমি কোনো প্রবলেম ফেস করেছি, আমি বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার থেকেও মানে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা একটা এক্সপেরিমেন্টের মতো, যে এটাকে এইভাবেও আমি দেখতে পারি। মানে আমি খুব বেশি ভেঙে পড়া বা বিচলিত হওয়া এই ধরনের মানে অ্যাপ্রোচ আমার কখনোই ছিল না। তো ওরা প্রথমে আসার পরে আমার আরেকটা মানে ইয়ে ছিল, চিন্তা ছিল যে বাচ্চাটা এত ঠান্ডার মধ্যে আসতেছে বাংলাদেশ থেকে, ওর এমনিতে একটু ঠান্ডার সমস্যা, তো ও কি আবার অসুস্থ হয়ে যায় কিনা। তো আবার ভাষারও একটা ব্যাপার আছে, যে ওকে যদি এখানে হৈকুয়েনে ভর্তি করায় দেই তাহলে ও কি অ্যাডাপ্ট করতে পারবে কিনা। আবার জাপানিজদের তো একটা মানে ইন জেনারেল একটা ইয়ে আছে, যে মানে ফরেনারদের সাথে একটা মানে একটা কোল্ড একটা ডিস্টেন্স থাকে, যেটা জেনোফোবিয়া বলে। তো ওরা তো মুখে তো কিছু বলে না, ব্যবহারেও বোঝায় না, কিন্তু এটা বোঝা যায় যে একটা ইয়ে থাকে, এটা স্বাভাবিক, সব দেশেই থাকে। তো আমি দেখলাম যে আমার বাচ্চাটা খুব সুন্দরভাবে জাপানিজ শিখে গেল, জাপানিজ বলছে, খাবার দাবারও সে খুব পছন্দ করছে। তো আমাদের মানে আমার বিশেষ করে আমার এনভায়রনমেন্টাল সায়েন্স, আমার ইউনিভার্সিটিটা ছিল শিগা ইউনিভার্সিটি। তো আমার ওয়াইফ যে সুযোগ পেল কিয়োটো ইউনিভার্সিটিতে। তো কিয়োটো ইউনিভার্সিটির থেকে শিগার দূরত্ব ধরেন 1.5-2 ঘন্টা বাই ট্রেন। ওদের তো যে র্যাপিড ট্রেন সার্ভিস যেটা থাকে সেটাতে অনেক স্মুথ, তো আসা যাওয়া করা যায়। প্রথমে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা দুজন একটা প্রিফেকচারে থাকবো। আমি যে শিগাতে থাকি এখান থেকে, যেহেতু আমি আগে থেকে বাসা ভাড়া করে ওখানে একটা সেট আপ করে ফেলেছি, আমরা ওখান থেকে পড়াশোনা করব। পরে দেখা গেল যে আমার ওয়াইফের জন্য সেটা কষ্টদায়ক হয়ে যায়। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা কিয়োটোতে মুভ করব। আমি জার্নি করব। আমার ওয়াইফ ল্যাবের পাশে, তার ইউনিভার্সিটির পাশে একটা স্টুডেন্ট কোয়ার্টার, ওর মানে কোয়ার্টারের মতো ছিল, সেখানে আমরা সেটেলড হই। তো প্রতিদিন আমাকে যখন কিয়োটো থেকে 2011-এর দিকে, তা আমাকে প্রতিদিন শিগা আসতে প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করা লাগতো। আসতে 2-2.5 ঘন্টা, যেতে 2-2.5 ঘন্টা। তারপর হচ্ছে আমার সাবজেক্টটা ছিল রিসার্চ বেসড, মানে ল্যাবে আমাকে কন্টিনিউয়াস মানে যারা ধরেন কেমিক্যাল ল্যাব বা ফিজিক্যাল ল্যাবে কাজ করে তাদেরকে 10-12 ঘন্টা কন্টিনিউয়াস বিভিন্ন টাইম বেসড এক্সপেরিমেন্ট রান করলে মানে আমাদেরকে থাকতে হয়। তো সেইটা পারফর্ম করে মিটিং করে প্রফেসরের সাথে কমিউনিকেশন করে আস্তে আস্তে ধরেন এরকম দেখা যেত যে 8টা 9টা 10টা বেজে যাচ্ছে। তো আমাকে আমার ফিজিক্যাল মানে স্ট্রেস হতো, আমার পরিশ্রম হতো, কিন্তু ওইদিকে আমার ওয়াইফকে আবার স্যাক্রিফাইস করতে হতো ওর ল্যাবের টাইমটা। ও কিন্তু ল্যাবে প্রথম বছরগুলোতে ওরকম সময় দিতে পারতো না, ধরেন বিকালে বের হয়ে যেত বাচ্চাকে সময় দেওয়ার জন্য, আগে থেকে হৈকুয়েন থেকে রিসিভ করার জন্য। আবার ইনিশিয়ালি আমাদের ওকে কোন হৈকুয়েনে দিব, কিভাবে ওকে ভর্তি করাবো, কোন স্কুলে দিব, প্রি স্কুলে দিব না হৈকুয়েনে দিব, ইংলিশ মিডিয়াম দিব না জাপানিজ বেস দিব, এগুলো নিয়ে আমাদের মানে প্রথমে একটু সমস্যা হয়েছিল। তো পরে চিন্তা করলাম যে না, যেই দেশে থাকবো সেই দেশের কালচার, সেই দেশের ভাষা, সেই দেশের সবকিছুর সাথেই তো অ্যাক্লিমেটাইজ করতে হবে, আমি নিজেকেও করতে হবে, বাচ্চাকেও করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিবেশেই থাকি আমাকে তো এনজয় করতে হবে। এনজয় না করলে তো আমি নিজেও কিছু শিখবো না, আমার বাচ্চাটাকেও কিছু শিখাতে পারবো না, আমার পরিবারের সাথে আমি কোনোভাবে মানে মানে সার্ভাইভ করতে পারবো না। হ্যাঁ, লাইফটাকে এনজয়িং করতে হবে, যেখানেই থাকি, যে পরিবেশে থাকি। এটাই ছিল আমাদের অ্যাপ্রোচ আর কি। তো সেইভাবে দেখতে দেখতে আমাদের 4টা বছর পার হয়ে গেল।
তো আমি আমার পিএইচডি শেষ হয়ে গেল, এরপরে আমার ওয়াইফের একটু যেহেতু দেরিতে শুরু হয়েছে, ওর মানে কন্টিনিউ করলো। তো ও বললো তুমি থেকে যাও আমাদের সাথে, আমরা একসাথে বাংলাদেশে ব্যাক করব। তখন আমি বললাম যে দেখো, এইভাবে যদি চিন্তা করি যে আমরা তো একসাথে ছিলাম, এখন আমাদের যেহেতু একটা ড্রিম আছে, আমাদের একটা মিশন আছে, আমরা এখানে পড়াশোনা করেছি, এখন যদি এখানেই থেকে যাই তাহলে হয়তো দেশে গিয়ে যে আমাদের যে মিশনটা ছিল সেটা কমপ্লিট করা হবে না। তো তখন আমি চলে আসলাম। আমি বললাম যে তুমি পড়াশোনা শেষ করো, দরকার হলে বছরের মাঝখানে এসে ঘুরে যাবে বাচ্চাকে নিয়ে, কোনো সমস্যা নেই, আমি দেশে কিছু করার চেষ্টা করি। তো ইনিশিয়ালি কিন্তু আমি জাপান থেকে এসে খুব ভালো রেসপন্স পাইনি। মানে এখানে এসে দেখা যাচ্ছে যে আমার যেই টার্গেট বা যেই মানে মিশন ছিল বা যেই ড্রিম ছিল সেটার সাথে আমি মানে করতে পারিনি, ম্যাচ করিনি সামহাও। তো আমি আবারও সেই চ্যালেঞ্জের মধ্যে, স্ট্রাগলের মধ্যে দিয়ে করলাম, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে গেলাম। প্রথমে ইউএসএইড এর কিছু কাজ করলাম, ফ্রিল্যান্স কাজ করলাম, তারপর কিছু টাইম বেসড কনসালটেন্সি করলাম, এবং পরবর্তীতে ন্যাশনাল লেভেলে বাংলাদেশ প্রাইম মিনিস্টার অফিসের সাথে কিছু কাজ করার মানে সুযোগ পেয়েছি। তো বেবজাতে বেশ খানিকটা মানে কয়েক বছর আমার কেটে গেছে। তো তারই পরিক্রমায় এখন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটিতে আছি, ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট হিসেবে আর কি। আমি আসলে অনেক বেশি সময় নিয়ে ফেললাম মনে হয়। অনেক অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক ইনফরমেটিভ ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক ইনফরমেটিভ এবং বেশ ডিটেল অবজারভেশন। এটা খুব আমার মনে হয় যারা বিদেশে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেন বা সেটাও তখন এই বিষয়গুলো আসলে আমার মনে হয় চিন্তা ভাবনা করা দরকার আছে। অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। ফারসিন স্যার, আপনার 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 প্রশ্ন থাকলে। হ্যাঁ, আমি মানে এরকম স্পেসিফিক কোনো প্রশ্ন নাই, বরঞ্চ ডক্টর তানভীর ভাই যেটা বলছিলেন, মানে উনি একটা জেনারেল ওভারভিউ দিলেন, চমৎকার জীবন কাহিনী এবং স্ট্রাগলের ব্যাপারটাও ভাই আনলেন। তো আমি যেটা বলবো, জানতে চাইবো ডক্টর রাসেল ভাইয়ের কাছ থেকে, যে আমরা তো তানভীর ভাইয়ের কথা শুনলাম এবং একই সেই জাপানের গল্পই শুনলাম, জাপানে উনিও গিয়েছিলেন, আপনি এখন হিরোশিমা ইউনিভার্সিটিতে অবস্থান করছেন এবং ভাবি অবশ্য দেশে চলে এসেছেন। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট অল দিস থিংস, মানে হ্যাভিং মানে রেইজিং কিড, বাচ্চা জাপানের মতো একটা বিদেশে, এবং একই সাথে আপনারা দুজন পড়াশোনা করছেন, এই যে চ্যালেঞ্জগুলো আপনারা কিভাবে ফেস করেছেন, কি ছিল অনুভূতি, কিরকম স্ট্রাগল? আপনি স্ট্রাগলের কথা অলরেডি বলেছেন যে ঘুমালে তখন আমরা করতে পারতাম, আপনি আরেকটু যদি আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ স্যার। আসলে আমি যেটা বলছিলাম, আমি 2014-তে জাপান আসি একা, আর আমার ফ্যামিলি, আমার বাচ্চা সহ জাপান আসে হচ্ছে 2018-তে। তো আমি যদি 2018 সাল থেকে পরের ঘটনাটা বলি, তাহলে ঘটনাটা অনেকটা এরকম যে আমরা আসার পরে তানভীর ভাই যেভাবে বলছিলেন, আসলে প্রথম সমস্যাটা ছিল তাকে আসলে কোথায় ভর্তি করাবো, কোন স্কুলে দিব। তো সেইটা এখানে জাপানে খুবই সুন্দর সিস্টেম। ওরা আসার আগে আসলে যখন আমি বুঝতে পারি যে তারা আসবে, তখন আমি এখানকার যে সিটি অফিস আছে ওখানে যোগাযোগ করি যে আমার বাচ্চা আসবে, ওর বয়স এরকম, আমি ওকে স্কুলে দিতে চাই, তোমরা আমাকে কিভাবে হেল্প করবা। তখনই তারা আমাকে সমস্ত কাগজপত্র দিয়ে দেয় এবং আমি ফিল আপ করে জমা দিয়ে দিই। ইন দ্য মিন টাইম আমার বাচ্চা যখন চলে আসে, সাথে সাথে তারা আমাকে নক করে যে তুমি আসো অফিসে, যে তোমার বাচ্চার জন্য স্কুলের ব্যাপারে আমরা কথা বলবো। তো গিয়ে তারা আমাকে একটা স্কুল বলে যে তোমার বাচ্চার জন্য অমুক স্কুলটা পাওয়া গেছে, যেহেতু তোমরা দুজনই স্টুডেন্ট। এখানে একটা কথা বলে রাখি যে দুইজন যদি স্টুডেন্ট হয় তাহলে তাদের বাচ্চাদের জন্য একটু প্রায়োরিটি থাকে, তারা প্রায়োরিটি বেসিসে স্কুলটা ঠিক করে দেয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের ইউনিভার্সিটির খুব বেশি কাছে বলবো না, তবে মোটামুটি কাছাকাছি একটি স্কুল, যেহেতু ওখানে আবার একটা ক্রাইটেরিয়া ছিল যে গাড়ি আছে কিনা বা বাচ্চা কিভাবে যাবে স্কুলে। তো গাড়ি থাকলে একটু একটু দূরে হলেও তারা সেটা মানে তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করে আর কি। তো আমরা ওরকমই একদম ইউনিভার্সিটির পাশে যে স্কুল সেটা পাই নাই, বাট ইউনিভার্সিটি থেকে একটু দূরে, ধরেন গাড়ি দিয়ে 5 মিনিট সময় লাগে, ওইরকম একটা স্কুলে আমরা পেয়ে যাই সাথে সাথে। মানে ও আসছে আজকে, 1 সপ্তাহের মধ্যে স্কুল আমাদের হয়ে গেছে। তো আমরা ওকে স্কুলে যখন দিব তখন প্রথম চ্যালেঞ্জ যেটা সবাই আমরা ফেস করি, যে ল্যাঙ্গুয়েজ, সে আসলে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। তো আল্লাহর রহমতে আমার ছেলেও খুব দ্রুততম সময়ের মধ্যে সে ল্যাঙ্গুয়েজটা অ্যাডজাস্ট করে। এবং আমার মনে আছে
আসার পরে সম্ভবত 13 বা 14 দিন বা 20 দিন মতো একটা সময়ের পরে ওদের স্কুলের একটা প্রোগ্রাম ছিল, যে বাৎসরিক খেলাধুলার প্রোগ্রাম বলে, অন্ধকাই বলে আর কি ওরা। তো ওই অন্ধকাই মানে হচ্ছে বাৎসরিক খেলাধুলার প্রোগ্রাম। ওখানে যখন সে অ্যাটেন্ড করে তখন আমি দেখলাম যে তার যে টিচার, সে যে উনি যে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার ছেলে কিন্তু সেটা ঠিক মতো অনুসরণ করে সেই কাজটা করতে পারছে। তখনই একটু আশ্বস্ত হলাম। এবং ওখানকার টিচার আমাদেরকে প্রায় সময় বলতো যে ও খুব দ্রুত জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অ্যাডজাস্ট করতেছে। প্রথম প্রথম আমরা খাবার দাবারের একটা সমস্যায় পড়ছিলাম। কি খাবার দিব আসলে তাকে। আপনারা হয়তো জানেন সবাই যে জাপানের মেনু গুলাতে, বিশেষ করে আহ, সবার মেনুতেই মূলত দুপুরের যে খাবার সেখানে তর্কের একটা ব্যাপার থাকে। আর তাছাড়া আমরা যেহেতু মুসলিম, হালাল মিট, চিকেন হলো সেটা হালাল কিনা সেরকম একটা ব্যাপার থাকে। তো আমরা প্রথম প্রথম খাবার তাকে আসলে বাসা থেকে দিয়ে দিতাম। এবং সে বাসার খাবারই খেত। কিন্তু কয়েকদিন পরেই তারা আবিষ্কার করলো সে আসলে জাপানিজ খাবারটা পছন্দ করছে। তখন আমাদের জন্যই কেবলমাত্র বোধহয় আমরাই বোধহয় প্রথম বিদেশি ওই স্কুলে। সেজন্য তারা শুধুমাত্র আমাদের জন্য ইংলিশে মেনু দেওয়া শুরু করলো। যে পুরা মাসের মেনু তারা আমাদেরকে দিয়ে দিত। ওখানে জাস্ট ধরেন 1 মাসে 3 দিন পর্কের ব্যাপার থাকতো, সেটা তারা ইন্ডিকেট করে দিত যে এই 3 দিন শুধু তোমরা বাসা থেকে চিকেন দিয়ে দিও, আর বাকি দিনগুলোতে যে খাবারগুলো দেওয়া হয় সেগুলা হালাল বা নন হালাল কোনো কিছু নাই। সুতরাং আমরা ওভাবে করেই এরপর থেকে খাবারের বিষয়টা ম্যানেজ করতাম। এবং এটা খুব দ্রুততম সময়ের মধ্যেই আল্লাহ রহমতে আমার ছেলে অ্যাডজাস্ট করে নেয়। আর যেটা মূল সমস্যায় আমরা পড়ছি সেটা হচ্ছে আমাদের দুজনের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বাচ্চার পড়াশোনা। এটার জন্য আমি আসলে প্রথমে শুরু যেভাবে করেছিলাম যে সকালবেলা উঠে আগে আগে আসলে ওকে রেডি করা। একদম 7-8টার মধ্যে আমরা ওকে স্কুলে দিয়ে দেওয়ার ট্রাই করতাম। তো সকালে উঠে একদম ওকে রেডি করে, ওর খাবার দাবার প্যাক করে রেডি করে ওকে আমরা 8টার মধ্যে দেওয়ার চেষ্টা করতাম। মাঝে মধ্যে 8:30 বাজতো। তো ওকে দিয়ে আসার পরে আমি আবার বাসায় ব্যাক করতাম। বাসায় ব্যাক করে আমার ওয়াইফ সহ দুজনে আমরা দুপুরের খাবার দাবার নিয়ে আমরা ইউনিভার্সিটিতে যেতাম। তো সারাদিন দুজন দুই ল্যাবে কাজ করতাম। ওর ওর যেহেতু মাস্টার্স এ ছিল, ওর ক্লাস ছিল, আমার ক্লাস ছিল না, কিন্তু আমার রিসার্চের বেশ চাপ ছিল যখন, যেহেতু আমার সেকেন্ড ইয়ার ছিল। তো আমরা ওভাবে করে দুপুরের খাওয়ার জন্য আমরা আবার বাসায় আসতাম না। আমরা আমাদের ইউনিভার্সিটির যে খাবারের যে রেস্টুরেন্ট সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম। আর বিকাল বেলা যখন অনেক সময় দেখা যেত আমার ওয়াইফের ক্লাস শেষ হয় নাই তখনও, কিন্তু আমার বাচ্চার চলে আসার সময় হয়ে গেছে, তখন আমি দেখা গেল ওকে নিয়ে বাসায় চলে এসে ওকে গোসল করানো বা কাপড় চেঞ্জ করা, খাওয়া দাওয়া, ওখান থেকে আস্তে আস্তে বাচ্চাদের একটু খিদা লেগে যায়। তো তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল। ওটা করার পরে দেখা যেত যে আমি আবার ওকে সহ আমার ওয়াইফকে নিতে যাচ্ছি ইউনিভার্সিটিতে। আহ এইরকম আসলে ছিল প্রথম একটা বছর। যেহেতু ওই একটা বছর আমার ওয়াইফের আপনার ক্লাস, কি বলে এটাকে, আহ, যেহেতু কিছু ক্লাস করতে হতো, একটা বছর ক্লাস করা লাগে, যেহেতু কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে, ক্রেডিট ফুলফিল করা লাগে। তো 1 বছর পরে গিয়ে আবার সেই শিডিউলটা একটু চেঞ্জ হয়ে যায়। যেহেতু ওই সময় ম্যান্ডেটরি আপনার ল্যাবে না গেলেও চলে আমার ওয়াইফের। তো সে বেশিরভাগ সময় বাসাতেই থাকতো, বাসা থেকেই কাজ করতো। আবার যখন মিটিং থাকতো ল্যাবে তখন ল্যাবে যেত। তখন আমরা ওই বিকাল বেলার টাইমটা দেখা গেল যে আমি বাসায় আছি, আমার ওয়াইফও বাসায় আছে, ছেলেকে দিয়ে একটু সময় দিচ্ছি দুজন মিলে। তো ওভাবে করেই কাটতো। আবার ওই যে বললাম যেভাবে যখন আমাদের খুব চাপ থাকতো তখন বাচ্চা ঘুমিয়ে গেলে আমরা দুজন মিলে আবার লেখালেখির কাজ বা আমাদের যে হাতের কাজ বাকি থাকতো সেটা আমরা করতাম। মাঝে মধ্যে এমন হতো যে আমারও ল্যাবে একটা মিটিং পড়ে গেছে, আমার ওয়াইফেরও একটা মিটিং হয়তো আছে একই টাইমে, ধরেন বিকাল একদম সন্ধ্যার সময় বাচ্চা যখন বাসায় থাকার কথা তখন। তো এইরকম 2-3 দিন আমরা বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। তখন আল্লাহর অসীম রহমত, আমাদের কিছু বাংলাদেশি ফ্যামিলি এখানে থাকতো আমাদের আশেপাশে। তখন দেখা গেল যে আমাদের বাচ্চাকে আমরা তাদের বাসায়, বাংলাদেশি যে ফ্যামিলি আছে পাশাপাশি, তাদের বাসায় রেখে আমরা দুজনেই লেবে গেছি। এবং তখন একটা মানসিক চাপ থাকতো যে বাচ্চা কি করছে, আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আসলে যে কাজটা আমরা করতে গেছি সেই কাজটাতে হয়তো মনোযোগও দেওয়া যেত না। আমরা চেষ্টা করতাম যত দ্রুত সম্ভব ওখান থেকে এসে আমাদের বাচ্চাকে নিয়ে আসা। আর উইকেন্ড গুলোতে আমরা সব সময় চেষ্টা করতাম, যখন উইকেন্ড থাকতো শনি রোববার, আমরা কোনো উইকেন্ডে আমাদের বাচ্চাকে স্কুলে দিতাম না। আমরা ট্রাই করতাম না দেওয়ার। তো ওই উইকেন্ডে আমরা ট্রাই করতাম বাইরে কোনো জায়গায় গিয়ে ওকে নিয়ে সময় দেওয়া। বিশেষ করে বাঙালি যাদের বাচ্চা
বাচ্চা, ওর বয়সী যাদের বাচ্চা আছে তারা সহ আমরা কোনো এক জায়গায় ঘুরতে চলে যেতাম, দূরে বা কাছে, একদম না পারলে একদম পাশের পার্কে আমরা চলে যেতাম। ওখানে গিয়ে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করে তারপরে বাসায় আসতাম। এইভাবে করে আসলে আমাদের লাইফটা যাচ্ছিল। তো এর মধ্যে আমরা তাকে চেষ্টা করতাম একটু সাইক্লিং, একটা সাইকেল কিনে দিই, সাইকেল চালানোটা সে শিখে যায় খুব প্রথমের মধ্যে। মাঝে মধ্যে চেষ্টা করতাম একটু সুইমিং, যদি সুইমিংটা শিখতে পারে। তো ও সবকিছু ঠিক মতোই চলছিল, কিন্তু মাঝখানে আপনার এই যে আপনারা সবাই জানেন করোনা আসার পরে আমরা ওই যে বাইরে যে খেলা বা সুইমিং এ যাওয়া ওইসব ব্যাপারগুলো সবগুলাই অফ করে দিতে হয়। তো আমরা তখনকার সময়টা আমরা পুরাপুরি বাসাতে, ওকে ওকে নিয়ে আমরা অনেক সময় দেখা গেল যে ওটা মুভি দেখবে বলতেছে, আমরা ওকে নিয়ে মুভি দেখতেছি, বা ওকে নিয়ে আমরা জাস্ট বাসার মধ্যেই কোনো একটা কিছু খেলতেছি। ওর যে পছন্দের বিষয়গুলো আছে, বা আঁকা আঁকির ব্যাপার পছন্দ করতো, গাড়ি পছন্দ করতো। তো ওইরকম করে অনেক সময় দেখা যাচ্ছে সে অনেকগুলা গাড়িকে লাইন লাইন ধরিয়ে দিয়েছে। তো জিজ্ঞেস করতাম কি হলো, বলে যে ঢাকা শহরে জ্যাম লেগেছে। তো এরকম এরকম রিয়েল কিছু জিনিসও সে নিয়ে আসতো আর কি। তো এভাবে আসলে আমাদের শেষ পর্যন্ত তো করোনার সময় তারা চলে গেল, এভাবেই চলছিল আমাদের life টা আসলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর রাসেল উদ্দিন। রাসেল ভাইয়ের কথা শুনতে শুনতে আমার আমার একটা গল্প মনে পড়ে গেল, যে আমাদের এক বন্ধু দম্পতি ছিলেন, আমরা যখন পিএইচডি করছিলাম সেখানে আমরা তো কানাডায় করেছিলাম আর কি। তো সেখানে ওই আমার দুই বন্ধু বন্ধু পত্নী, তারা দুজনে আমরা ব্যাচমেট আর কি। তো ওরা দুজন ওদের একটা শিশু ছিল অলরেডি 3 বছর বোধহয় বয়স, এবং তাদের আরো একটি শিশু হলো, এবং তারা দুজনেই একই সুপারভাইজারের কাছে পিএইচডি করছিলেন। এখন এখন দুই শিশু একদম মানে খুব ছোট শিশু, এখন তাদেরকে রেখে তারা কি করতো, সকালবেলা যেত আমাদের বন্ধুটি, সে বিকেলের মধ্যে শেষ করে দ্রুত বাসায় ফিরে যেত, বাচ্চা দেখতো, এবং বান্ধবীটি যেত বিকেলের দিকে, সে রাত করে 8টা-9টার দিকে বাসায় ফিরতো। বাট দ্য সুপারভাইজার ওয়াজ নট ভেরি হ্যাপি। এখন কি মানে তিনি আবার অধ্যাপক, চীন দেশীয় ছিলেন, চৈনিক অধ্যাপক। তিনি বলেছেন কি, তোমরা তোমাদের বাচ্চাকে দেশে পাঠায় দাও দাদার কাছে, সে দেশে থাকবে, তোমরা এখানে কাজ করবা। মানে মানে খুবই চৈনিক উপায়। তো এইরকম কোন অভিজ্ঞতা হয়েছে কিনা শারমিন আপার কাছে জানবো একটু। শারমিন আপা যদি বলেন যে আপনাদের সুপারভাইজারের সাথে আপনাদের সম্পর্কে টানাপোড়েন হয়েছে কিনা বাচ্চা সময় দিতে গিয়ে, এবং তারপর আমরা ডক্টর ফাতিমার কাছে শুনতে চাইবো যে এই ধরনের কোনো চ্যালেঞ্জ। শারমিন আপা ফার্স্ট। জি, আমি আগেই বলে নেই, আমাদের দুজনেরই ছিল জাপানিজ প্রফেসর, এবং আমার যিনি প্রফেসর ছিল তিনি মূলত আর্লি চাইল্ডহুড এডুকেশন এক্সপার্ট। তো আমি যখন যাওয়ার পরপরই ওনার প্রথম কনসার্ন ছিল আমার ছেলেকে আমি কি করব। ইভেন যাওয়ার আগে থেকে আমি যখন এক্সট্রা অ্যাপ্লাই করি এবং উনি আমার স্কাইপিতে ভাইবা নেয়, ওনার কনসার্নই ছিল আমার ছেলেকে কি করব। তো তখন আমি তাকে আশ্বস্ত করি যে আমার হাজবেন্ড অলরেডি কথা বলেছে যে সিটি অফিস থেকে অ্যাপ্লাই করলে হয়ে যাওয়ার কথা। তো সে আসলে হিরোশিমাতে খুব অল্প সময়ের জন্য, মানে অল্প সময় ধরে আছেন। তো সে অত বেশি কনফার্ম ছিল, সে মেইনলি ওসাকা বেসড। তো ওসাকা তো প্রচন্ড ব্যস্ত শহর, সেখানে নার্সারি কেয়ার সেন্টার পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, স্পেশালি গভর্নমেন্টটা পাওয়া। তো সে আমাকে বলছিল তুমি কি শিওর পাবে? তো আমি বলেছিলাম যে আমরা চেষ্টা করে দেখি কি হয়, যদি তা না হয় সেক্ষেত্রে আমাদের কিছু বাংলাদেশি পরিবার আছে, তারা আমাদেরকে অবশ্যই হেল্প করবে। এটা ছিল তার প্রথম কনসার্ন, যেহেতু সে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে কাজ করে বা আর্লি চাইল্ডহুড কেয়ার নিয়ে কাজ করে। তো আমি যখন যাই আসলে, তখন প্রথম দিন আমরা যখন যাই তখন রাহিবকে নিয়ে গিয়েছিলাম, আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, কারণ তখন ওর হুইকুয়েন্টটা কনফার্ম হয়নি। তো সে ওকে দেখে মানে বারবার উইশ করছিল যেন আমরা খুব দ্রুত পেয়ে যাই হুইকুয়েন্টটা। তো আমি শুরু করি 1 অক্টোবর থেকে, এবং পরের দিন ওদের ভাইবা ছিল, আমার হাজবেন্ড এবং রাহিব যায়। আমি তখন বিভিন্ন কোর্স নিয়ে ব্যস্ত থাকতাম, ওইভাবে করে আসলে সময় দিতে পারছিলাম না। তো ওরা এতটাই কোঅপারেটিভ, ওরা আমার হাজবেন্ডকে আশ্বস্ত করে যে তোমরা চাইলে আগামী দিন থেকে রাহিবকে দিতে পারো। ওরা তো আসলে রাহিব বলতো না, রাহিবুক বলতো, রাহিবুকনকে আগামীকাল থেকে দিতে পারো, এরকম ছিল। তো আমরা আসলে ওকে ওইভাবে মেন্টালি প্রিপেয়ার করিনি বলে 5 তারিখ থেকে দেওয়া শুরু করি, অক্টোবরের 5 তারিখ থেকে 2018 সাল। তো তখন আমি ইনফর্ম করি আমার প্রফেসরকে। তো যে বিষয়টা হতো যে প্রথম দিকে আমরা
ওকে আসলে ফুল টাইমের জন্য দিতে পারতাম না। নার্সারি কেয়ার সেন্টার 11 ঘন্টার জন্য ছিল, মানে সকাল 7:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। বাট ওর একটু অ্যাডাপ্টেশনের জন্য একটু সময় লাগবে, এই জন্য ডিরেক্টর সাজেস্ট করে যে প্রথমে তোমরা 3 ঘন্টার জন্য দাও, তারপরে 5 ঘন্টা, এভাবে করে আস্তে আস্তে তোমরা সময়টা বাড়াও। তো প্রথম দিকে যখন 3 ঘন্টা আমরা ওকে দিতাম, মানে 9টা থেকে 12টা, তখন দেখা যেত যে আমার তখনও কোর্স ওর কাছে হয়তো বা সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে। তো এই সময়টা দেখা যেত ওর বাবা ওকে নিয়ে আসতেছে স্কুল থেকে, কখনো হয়তো বা ওরা বাসায় থাকতে পারছে, কখনো ওর প্রচন্ড চাপ আমার ছেলেকে নিয়ে ল্যাবে চলে যেত। তো ওর যে ল্যাবমেটটা ছিল, কখনো এরকম হতো যে ও রাহিবকে কোনো একটা কাজ দিত ওর ল্যাবের, মানে ওর যে ডেস্কটা ছিল তার পাশে রাহিব বসতো, ওকে কিছু কাগজ কলম দিয়ে দিত, ওর মতো করে ছবি আঁকতো। আবার এর মাঝখানে ওর প্রফেসরের সাথে কোনো মিটিং থাকলে ও হয়তো বা মিটিং অ্যাটেন্ড করতো, এরকম ছিল। তো প্রায় সময় দেখা যেত সন্ধ্যার পরে আমাদের দুইজনের প্রফেসরের সাথে আমার ছেলের দেখা হয়ে যাচ্ছে, এবং আমরা প্রচন্ড ফ্রেন্ডলি বলবো, দুইজনের প্রফেসরই ওর প্রতি খুব ফ্রেন্ডলি ছিল। একদিন সন্ধ্যার পরে আমার হাজবেন্ডের প্রফেসরের সাথে ওর দেখা হয়ে যায়, তখন আমার আসলে সেমিনার চলছিল। আমার সেমিনার গুলা ইউজুয়ালি মানে বিকালের দিকে শুরু হতো 4:30 থেকে, কখনো 9টা-10টা পর্যন্ত চলতে থাকতো। তো ওর প্রফেসর আমার ছেলের সাথে, মানে ও কতটুকু জাপানিজ পারে এইটা জানার জন্য সে খুব পোলাইটলি ওর সাথে অনেক কথা বললো। তো এটা আমাদের খুব ভালো লাগতো যে আমরা যে ও যে ল্যাবে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে প্রফেসর কখনোই মানে যে রাগ করেছেন এরকম হয়নি। আর আরেকটা বিষয় হতো, আমার প্রফেসর যদি কখনো দেখতো যে রাহিব 10টা বাজে আমাকে নিতে আসছে, তো সে একটু অবাক হয়ে যেত, কারণ হচ্ছে জাপানি ইউজুয়ালি যারা শিশু থাকে, মানে 18 বছরের মধ্যে যারা থাকে, তাদেরকে 9টার মধ্যে আসলে ঘুমানো। সেখানে আমার ছেলে ছিল প্রি স্কুলে, আমি নার্সারি কেয়ার সেন্টারে, 9টার সময় সকল শিশু ঘুমাবে, এটা তাদের এক ধরনের রুটিনের মধ্যে পড়ে। তো সে পরের দিনের ক্লাসে হয়তো আমাকে বলতো, জিজ্ঞেস করতো যে বলতো 5 থেকে 6 বছরের একজন শিশু মানে তার কতক্ষণ ঘুমানো উচিত, এইরকম কিছু কোশ্চেন করতো। মানে ওর প্রত্যেকটা জিনিস নিয়ে তারা খুব কনসার্ন ছিল। দুজনের প্রফেসরই বলবো বেশ কনসার্ন, স্পেশালি আমার প্রফেসর। এবং আমাদের কোর্স ওয়ার্কের পার্ট হিসেবে আমাদের বিভিন্ন নার্সারি কেয়ার সেন্টার ভিজিটের একটা পার্ট থাকে। তো সেই সময়টাতে আমার প্রফেসর আমাকে ক্লাসের মধ্যেই জিজ্ঞেস করছিল, তোমার ছেলেকে কোন নার্সারি কেয়ার সেন্টারে দিয়েছো? তো আমি যখন ওর নার্সারি কেয়ার সেন্টারটার নাম বললাম, তো আমার সেন্সে বললো যে তাহলে আমরা এইবারের ভিজিটটা অবশ্যই তোমার ছেলের স্কুলে করব। তো এইটা আমার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল যে শুধুমাত্র আমার ছেলের কথা চিন্তা করে সে এই স্কুলটা সিলেক্ট করলো। এবং আমি ওর নার্সারি কেয়ার সেন্টারে কি কি হয় সকাল থেকে বিকাল পর্যন্ত সবকিছু দেখার একটা সুযোগ পেয়েছিলাম। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা ওইভাবে করে না নিয়ে, এটা যে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, সেটা কিভাবে আমরা ফেস করতে পারি বা তারা কতটুকু ফ্রেন্ডলি ওয়েতে এটা ম্যানেজ করে দিতে পারে, এটা চেষ্টা করতো। এবং কখনো এরকম হতো যে সেমিনার শেষ হচ্ছে না, 9টা বেজে গেছে, তো আমার প্রফেসর আমাকে বলতো তোমার যদি খুব বেশি প্রবলেম হয় তুমি যেতে পারো। এবং কিছু কিছু বিষয় উল্লেখ না করলেই নয়, যেমন রাসেল একটা কনফারেন্সের জন্য সান ফ্রান্সিসকোতে যায়, ও 5 দিনের মতো ছিল। তো ওই সময়টাতে আমার সেমিনার ছিল, তো আমাদের কিছু বাংলাদেশি ফ্রেন্ড ছিল যারা আমাকে ল্যাবে দিয়ে আসতো এবং ওকে স্কুলে দিয়ে আসতে হেল্প করতো, যেহেতু আমাদের গাড়ি ছাড়া হয়েছিল না। তো ওই সময়টা হতো যে 6টার সময় 6:30টার মধ্যে রাহিবকে নিয়ে আসতে হবে। তো 6টার দিকে হয়তো আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, তো যেহেতু দুজন সেম ফ্লোরেই দুইটা আলাদা ল্যাব ছিল, প্রফেসর জানতো যে ও সান ফ্রান্সিসকোতে গিয়েছে। তো উনি আমাকে জিজ্ঞেস করতো তোমার বোধহয় ছেলেকে নিয়ে আসতে হবে তাই না? তো আমি তখন হেসে দিতাম, মানে মুখ ফুটে বলার মতো সাহস হচ্ছিল না। তখন সে বলতো তুমি তাহলে এখন যেতে পারো। এবং ওই টাইমটাতে উনি আমার কোনো প্রেজেন্টেশন রাখেননি। এটা একটা মানে আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা প্রচন্ড হেল্পফুল ছিল এই বিষয়গুলোতে, স্পেশালি আমার ছেলের বিষয়টা, ওকে কিভাবে টাইম দেওয়া যায়। এবং কখনো যদি আমার ল্যাব পার্টি থাকতো, একটু দেরি হয়ে যাচ্ছে, সে হয়তো বা এটা নোটিস করছে যে রাহিব আমি না গেলে ঘুমাবে না, বা আমার হাজবেন্ডের আবার আসতে হবে আমাকে নিতে। তো তখন সে 9টা বা 9:30 বাজলেই সে বলতো তুমি চাইলে এখন চলে যেতে পারো। তো এই বিষয়গুলো খুব ভালো লাগার ছিল আমার জাপান লাইফে। আর আরেকটা বিষয় যেটা ছিল যে সময়টা আমাদের প্রচন্ড স্ট্রাগল চলছিল থিসিস জমা দেওয়ার বিষয়গুলো নিয়ে, তখন উনি মাঝে মধ্যে খোঁজ খবর নিত আমি কি রাহিবকে সময় দিতে পারছি কিনা। তো এটা আমার জন্য অনেক বড় একটা মানে পাওয়া বলবো, আমার প্রফেসর আমাকে এই দিকগুলোতে খুব বেশি সাপোর্ট দিয়েছে। আপা ডক্টর ফাতিমা আক্তার কাছে একটু যেতে চাই।
আপা আপনার অভিজ্ঞতা একটু বলেন, এবং আপনি তো শিক্ষক, আপনার ছাত্রছাত্রীদের মধ্যে যখন এ ধরনের নানান চ্যালেঞ্জ দেখা যায় তখন আপনি সেটা কিভাবে দেখেন? প্রথমে আমার দিকটাই বলি। আমার সুপারভাইজার খুব সহযোগিতা করেছেন। আমি একদিকে খুবই লাকি যে আমার হাজবেন্ড আগে থাকাতে মানে জাপান অ্যাডাপ্টেশন আমার জন্য খুব স্মুথ ছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে শপিং করবো, বাচ্চাকে কি খাওয়াবো, কোথায় নিব, এই বিষয়গুলো আমাকে হাতে হাতে শিখিয়ে দিতে পেরেছে। এখন ওখানে আমি কখনো চিন্তা করি নাই, কিন্তু আমার সুপারভাইজার যিনি ছিলেন উনি যেটা চিন্তা করতেন যে আমার বাচ্চার সেটেল হলে তোমার কে স্ট্রিমিং হচ্ছে, আমরা আপা আপনার কথা শুনতে পাচ্ছি না। একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, আপা বলেন। শোনা যাচ্ছে। আমার সুপারভাইজার আমাকে নিয়ে প্রাইভেট ডে কেয়ারে ট্রাই করলেন, এবং খুবই এক্সপেন্সিভ, জাপানিজরাও চিন্তা করতে পারে না প্রাইভেট ডে কেয়ার। আমি যদি ইয়েনে বলি যে আমার ফার্স্ট মান্থে আমার বাচ্চাকে 5 দিনের জন্য দিই, এবং টাইমটাও খুব শর্ট টাইম ছিল, 6 ঘন্টা রাখতে পারবো। প্রাইভেট হইকুয়েন হওয়াতে প্রায় 80,000 ইয়েন লেগেছে। আপা আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ, এবং 2 মাস পরে আমি যেটা গভর্নমেন্ট হইকুয়েন সেটা পাই। তো যাই হোক, হইকুয়েনের গল্প হয়তো ভিন্ন, কিন্তু আমার যেটা হয়েছে যে যেহেতু আমার ল্যাবে সময় দিতে হবে, বাচ্চাকে 9টার মধ্যে ইন করি, আমি 6টা পর্যন্ত থাকতাম, তারপর ওকে নিয়ে এসে ওকে রেডি করা, ফ্যামিলি লাইফে যেটা হয় যে একটু গোছগাছ, একটু খাওয়া দাওয়াটা রাতে রেডি করা, বাচ্চাকে তৈরি করা। আমার প্রথম দিকে অবাক হয়েছি, ডে কেয়ার থেকে আমাকে বললো যে তোমার বাচ্চা তো বাটন লাগাতে পারে না, ওর বয়স 2 বছর 2 মাস, তোমার বাচ্চা তো বাটন লাগাতে পারে না। আমি তো অবাক হয়ে গেলাম, এত ছোট বাচ্চা কিভাবে বাটন লাগাবে? বলে দেখো ওর বয়সী সবাই তো বাটন লাগায়। তো 2 দিন পরে বলছে যে তোমার বাচ্চা তো মোজা পড়তে পারে না। তো এই বিষয়গুলো আমাকে খুবই মানে অবাক করেছে যে আমরা 2 বছরের বাচ্চা বাংলাদেশে হয়তো ভাবে চিন্তা করি না, কিন্তু জাপানিজ বাচ্চা ওরা এই বয়স থেকেই খুব ইন্ডিপেন্ডেন্ট, ওরা নিজেদের কাজ নিজেরাই করতে পারে। তো আমি তারপর বাসায় শুরু করলাম যে ঠিক আছে, আমার বেবি কেন পারবে না, সব বেবি পারলে। ওকে বাসায় আবার আমাকে ফ্রি টাইমে ওটা শেখাতে, মুজার পরানো। হ্যাঁ, একদিন বলছে তোমার বাচ্চা তো কাটতে পারে না, কেচি দিয়ে পেপার কাটতে পারে না। তো আমি তো বলে, আমি তো কখনো ওকে কেচি দেইনি, কেচি একটা ভয়াবহ জিনিস, হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে। বললো না, ওকে তো পেপার কাটতে হবে, সার্কেল করতে হবে, শেপ কাটতে হবে। তো তখন আমি আবার বললাম যে আমরা আসলে বাংলাদেশে আমাদের মাদেরকে দেখেছি বড় হওয়া না পর্যন্ত নিজে কিচেনে না যাওয়া, হ্যাঁ, কেচি ধরতে না দেয়া। তো কিন্তু আসলে এগুলোর সাথে অভ্যস্ততা তৈরি করা, এই জিনিসটা আমাকে সবসময় মনে হতো যে আসলে আমি মুগ্ধ হয়েছি এবং আমার বাচ্চাকে শেখানোর চেষ্টা করেছি। আরেকটা জিনিস দেখতাম যে একটু ইন্টারাপ্ট করবো, একটু ইন্টারাপ্ট করি। কেচিটা কি মানে ওই প্লাস্টিকের কেচি? আমাদের এখানে 2 রকমের কেচি পাওয়া যায়, আমাদের মানে এমনি রেগুলার আমরা যে বড়রা। আচ্ছা, রেগুলার কেচি। আমি খুব অবাক হয়েছি এই কেচি কিভাবে বাচ্চাকে দিব, কিন্তু ওরা বলেছেন না, ও শিখে যাবে, ওকে শিখাতে হবে যে আর কোথায় ধরলে কাটা যায়, কিভাবে কাটা যায়, ওটাকেই ট্রায়াল দিতে হবে। কোনো মানে ধারালো কেচি, যেটা আমি বলবো তাতে কাপড়ও আমি চাইলে কাটতে পারবো, পেপার কাটার জন্যই, কিন্তু
পুরো কেচিটা ধারালো কেচি। এরপর যেটা হয়েছে যে আমরা উইকেন্ডে কি করি, একটু দেরি করে উঠি, একটু দেরি করে খাই, একটু রিল্যাক্স মুডে থাকি। কিন্তু জাপানিজ বেবিরা সকালে 7:30টার মধ্যেই দেখতাম যে বাইরে বের হয়ে গেছে, ওরা গাছপালা থেকে ফুল কুড়াচ্ছে, মাছি ধরছে, পোকা ধরছে, পোকা ধরার ছোট যন্ত্র আছে, হ্যাঁ ওরা পোকা নিয়ে খেলছে। তো আমি তো মানে অবাক হয়ে যেতাম, আজকে ছুটির দিন এত তাড়াতাড়ি উঠার কি দরকার? কিন্তু ওরা সেটা করে না, যে ডেইলি রুটিন ওয়ার্ক যেটা টাইমে উঠতে হবে সে টাইমে উঠে যাচ্ছে। একটা জিনিস আমার কাছে খুব মুগ্ধ করতো, আমি চিন্তা কোনদিন ঝাড়ুদার দেখিনি, এটা নিয়ে যেত, কিন্তু রাস্তাঘাটে তো পরিষ্কার কেন? প্রতিটা বাড়ি ঘরের সামনে কোনো গাছপালা থেকে পাতাও কি পড়ে না? এত সুন্দর কেন? একদিন আমাকে হয়তো আমি কোনো একটা বিশেষ কাজে প্রতিটা বাড়ির সামনে সবাই প্রত্যেকটা বয়স্ক অ্যাডাল্ট লোক আলাদা করে ক্লিনারের প্রয়োজন হচ্ছে না। তো এই জিনিসগুলো আমার মনে হয়েছে যে আসলে আমরা শিখে আসার বা আমাদের বাচ্চাদেরকে দেওয়ার মধ্যে অনেক কিছু আছে। নিজের একটা রুম আমরা খুলেছি, তালা হচ্ছি। তো এই যে আমরা যে চেয়ার ছেড়ে উঠে যাচ্ছি ডাইনিং টেবিল থেকে, টেবিলতে চেয়ারটা হয়তো বাঁকা হয়ে আছে, কিন্তু এই রেগুলার থাকার অভিজ্ঞতা এবং আমার বাচ্চাও দেখেছি করিয়েছে বাচ্চাকে। তো আমি দেখছি খুব সকাল সকাল বসানোর ব্যবস্থা করা হয়েছে সব বাচ্চাদেরকে, রুমে না রেখে বিভিন্ন বয়স অনুযায়ী বাচ্চারা বিভিন্ন রুমে থাকে, তো সব বাচ্চাকে সিরিয়াল ধরে করিডোরের মধ্যে বসাচ্ছে। তো আমি খুব কিউরিওসিটির কারণে আমি বাইরে থেকে অবজার্ভ করছি কেন আজকে কি বাইরে বসাচ্ছে কেন। তো দেখলাম যে তা হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বাজছে, যে মক ড্রিলটা। তো আমি একটু হাসি পেলো যে 2.5 বছরের বাচ্চা, ওকে মক ড্রিলে ফায়ার শেখাচ্ছে, হ্যাঁ এক্সটিংগুইজারটা কিভাবে কাজ করছে এটা দেখাচ্ছে, এটা ওর কি কাজে লাগবে, এবং এটা প্রতি মাসেই হতো। তো একদিন হঠাৎ আমার মাথায় ক্লিক করলো যে একটা বাচ্চা বসে আছে এবং অ্যালার্মটা শুনে কিভাবে ওটা কাজ করতে হয়, হ্যাঁ তো এটা যদি প্রতি মাসে তাকে আমি এভাবে রেগুলার বেসিসে শিখাই, তাহলে এটা ব্রেনে লেখা হয়ে যাবে যে কোন সাউন্ড হলেই আমাকে ফায়ার অ্যালার্ম বাজলেই আমাকে কিভাবে এক্সটিংগুইশারটা ইউজ করতে হয়, সেখানে অটোমেটিক তার হাতটা চলে যাবে। তো এই প্র্যাকটিস গুলো আসলে আমার কাছে মনে হতো যে একটা বাচ্চাকে বড় করার পিছনে অনেক অবদান রাখে। ঘুমানোর আগে তার নিজের ড্রেসটা কিভাবে ভাঁজ করে ঘুমাবে, উঠে আবার সেটা কিভাবে সোজা করে পরবে, জুতাটা কোন জায়গাটায় রাখবে, দুটো জুতো কিভাবে সোজা করে রাখতে হয়, এই প্র্যাকটিস গুলো আমি শিখেছি। আমার মনে হয় যে আমি হয়তো তখন বাংলাদেশে থাকলে আমার বাচ্চাকে এভাবে আমি দিতে পারতাম না। এবং এই প্র্যাকটিসটা আমার যেটা হয় সেকেন্ড বেবির ক্ষেত্রে, যদিও দুজনের বয়সের পার্থক্য প্রায় 8.5 বছর, তা আমি প্র্যাকটিস করতে পারি। অনেক সময় আমি শুনি যে এত ছোট বাচ্চা কিভাবে নিজে হাতে খাবে, এই নিজে হাতে আমি যদি খাওয়াতে না দিই তাহলে সে খাওয়া শিখবে না। হ্যাঁ এত ছোট বাচ্চা এটা কেন আমার বাচ্চাকে আমি করতে বলছি, আমি নিজে করে দিচ্ছি না, আমি তো নিজে করে দিতে পারি, আমি করে দিলেও তো আমার প্রতি ডিপেন্ডেন্ট থাকবে। এই বিষয়গুলো আমার মনে হয় যে আসলে আমার জাপানে পড়াশোনা করতে গিয়ে শিখে আসা। তো শুধুমাত্র যে আমি একাডেমিক পড়াশোনা করেছি তা না, পাশাপাশি আমার লাইফস্টাইল একটা চেঞ্জ এসছে, যেটা আমার প্যারেন্টিং এর ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়েছে আমি মনে করি। আমি জানি না আমি প্যারেন্ট হিসেবে কেমন, বা আমার বাচ্চারা আমাকে মা হিসেবে পেয়ে তারা হয়তো অনেক সময় মনে করে মা অনেক রাগী, অনেক ব্যস্ত, হ্যাঁ অনেক সময় আমার নিজেরও গিলটি ফিলিং হয়, হয়তো আমি ওদেরকে আরো বেশি সময় দিতে পারি না। তা আবার একই সাথে মনে হয় যে ওদেরকে ডিপেন্ডেন্ট করে আসলে ওরা আমি ভবিষ্যৎটাই নষ্ট করব, কারণ আমরা অনেক আদরে বড় হয়েছি, কষ্ট লাগতো যখন নিজের কাজ সবকিছু একসাথে করতে হবে। তো পরিবারের সাপোর্ট অনেক পেয়েছি। যখন আমি পড়তে যাই আমার হাজবেন্ড বলেছে যে আমাদের বিয়ের পরপরই উনি চলে যান, 1 বছর পর আমার বাচ্চা 1 বছর বয়সে চলে যান, এর পরের বছর আমি যাই। আমার মাদার ইন ল আমার বাচ্চাকে দেখতেন এবং উনি খুবই সাপোর্টিভ, যে উনি খুব যত্ন সহকারে বাচ্চাকে বড় করেছেন, যে আমার কিছুই দেখতে হতো না, আমি কিছুই জানতাম না, উনি ভরসা করতে পারছিলেন না তুমি পড়াশোনা করবে, তুমি বাচ্চা পালবে, তোমাকেই রাখতে হবে, তুমি কি পারবে। তখন আমিও একটু ভয়ে ছিলাম যে আসলে কি পারবো, আমি তো কখনো করি নাই। কিন্তু আসলে যখন দায়িত্ববোধটা চলে আসে আর সিস্টেমেটিক একটা লাইফ যখন থাকে, তখন আসলে মনে হয় সবকিছুই ম্যানেজ করা যায়। আবার একই আমি যখন আবার দেশে ব্যাক করেছি,
অনেক সময় আমি জ্যামে বসে থাকি, বাচ্চাকে স্কুলে আনতে গিয়ে আমি হাঁপিয়ে উঠি। বাসায় এসে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো থাকে বা হাউস গুলো থাকে, তখন মনে হয় যে আমি পারছি না। তখন আমি তো অনেক কিছু করে এসেছি, তাহলে এখন কেন পারবো না? আগে তো ছিল পড়াশোনা, সেটা তো আরো সারাক্ষণ মাথায় ঘুরতো। এখন তো তাও প্রফেশনাল লাইফে কিছুটা সময় আমি সাইড করে রাখতে পারি, যে আজকের কাজটা আচ্ছা ঠিক আছে, অফিসে যতদূর সম্ভব ডিপার্টমেন্টে বসে শেষ করে আসি, বাসায় নিয়ে আসবো না, বাসায় করবো না, বাসার টাইমটাই রাখবো। তো এখন সম্ভব হয়। আর যেটা ফারসিম স্যার যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে আমি স্টুডেন্টদের ব্যাপারে আমি কিভাবে দেখি বিষয়গুলো, তাদের প্রবলেমগুলো, আসলে আমার একটা অভিজ্ঞতা এখানে একটু ছিল যে আমি কিছুদিন স্টুডেন্ট অ্যাডভাইজারও ছিলাম। তো আমার মনে হতো যে অনেক ক্ষেত্রে আমি স্টুডেন্টদের দিকটাই বেশি দেখে ফেলছি, যে অ্যাজ এ টিচার যে জায়গাটা আমার হয়তো অন্যদিকে আর একটু বেশি জোরালো হওয়া উচিত, কিন্তু আমার হচ্ছে না, ওর সমস্যা হচ্ছে, ওর কষ্ট হচ্ছে। তখন অনেক সময় দেখা যেত কলিগরা বলে আসলে আপনি বেশি মাদারলি ব্যবহার করেন, এটার চেয়ে ওদের সাথে একটু স্ট্রিক্ট হতে হবে, কারণ এটা কিন্তু সুযোগ হিসেবেও অনেক সময় নিচ্ছে তারা। এটাও হয়ে যায় অনেক ক্ষেত্রে। তবে আসলে আমার যেটা অভিজ্ঞতা, যে পড়াশোনা করতে হলে আসলে নিজের মেন্টাল পিসটা এবং এনভায়রনমেন্টটা, পারিবারিক সাপোর্ট থেকে শুরু করে, এটা খুব জরুরি। আমি একটু ভালো করতে চাইলে অবশ্যই আমার পার্শ্ববর্তী যে পরিবেশ, এটা আগে তৈরি এনশিওর করতে হবে আর কি। যদি অনুমতি দেন, একটু অ্যাড করতে চাচ্ছিলাম ফাতিমার সাথে, হ্যাঁ ভাইয়া। যেটা না বলে না, সেটা হচ্ছে যে মানে শুরুর দিকে যখন আমার 1 বছর প্রায় শেষ করে ফেললাম, তো যখন দেখলাম যে ফাতিমা মানে একটা স্কলারশিপ ম্যানেজ করেই ফেলছে, সে চলেই আসবে, তখন আমি একটু মানে ভিতরে ভিতরে একটু ইয়েও হচ্ছিল যে এত মানে তাড়াতাড়ি দ্রুত কিভাবে সে স্কলারশিপ ম্যানেজ করে ফেললো, বা প্রফেসরের সাথে তার কমিউনিকেশন কেমন হচ্ছে। হ্যাঁ, তো 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 আমি তাকে খুঁটায় খুঁটায় জিজ্ঞেস করতাম যে প্রফেসর কি তোমাকে একসেপ্ট করে ফেলছে, প্রফেসর কি তোমাকে মানে তোমার সব কন্ডিশন মেনে নিয়েছে। হ্যাঁ, তো মানে তারপর জিজ্ঞেস করতাম যে বাচ্চা সহ কি অ্যালাউ করেছে, তোমাকে বাচ্চা সহ আসছে, কারণ ওই সময় দেখা যেত আমাদের কলিগ বা আমাদের সমসাময়িক যারা গেছে তাদের এমনও হয়েছে যে 3 মাসের বাচ্চা বা 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা বাসায় রেখে বা নানি দাদি বা ফ্যামিলির কাছে রেখে তারা চলে গেছে, কারণ প্রফেসর ওয়াজ সো স্ট্রিক্ট যে তোমাকে আসতে হবে, এখানে কমপ্লিট করতে হবে, চ্যালেঞ্জিং সিচুয়েশন, তুমি বাচ্চা নিয়ে কিভাবে ইয়ে করবে, সে যদি এখানকার যে এক্সট্রিম ওয়েদার এটা যদি সার্ভাইভ করতে না পারে, তুমি যদি সার্ভাইভ করতে না পারো কিভাবে কি করবে। তো ওর প্রফেসরকে দেখলাম যে শুরু থেকে খুব অ্যাভিয়েবল এবং খুবই ফ্রেন্ডলি, এবং সব দেখছি যে ওর পরিবার, আমি কোথায় আছি, আমি কিভাবে সাপোর্ট দিব, আমরা একসাথে থাকতে পারবো কিনা, এগুলো নিয়েও তার অনেক কনসার্ন ছিল। তা আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। কিন্তু আমি তো অলরেডি 1 বছর পার করে ফেলেছি, তো আমি তো আসলে জানি যে এই হানিমুন পিরিয়ডটা একসময় শেষ হয়ে যাবে। মানে আমার কাছে মনে হতো যে যে কোনো একটা সময় একটা সিচুয়েশন আসবে যখন একটা হার্ড মানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করতে হবে, তখন হয়তো বাধ্যবাধকতার বিষয়গুলো চলে আসবে। তো দেখা গেল যে প্রথম 3 বছর পার হওয়ার পর যখন আমরা মোটামুটি একটা সার্ভাইভ করেই ফেললাম, আর আমার যাওয়ার সময় হয়ে গেল, ঠিক ওই সময়ই দেখা গেল যে ওর প্রফেসর মানে ওর মানে থিসিস লেখা, তারপর জার্নাল পাবলিকেশনস করা, যেহেতু এগুলো পিএইচডি এর একটা প্রি রিকুইজিট, হ্যাঁ, ওখানে আমাদের সব জায়গায় সারা পৃথিবীতেই। তো তখন দেখা যাচ্ছে যে ওর প্রফেসরের এক্সপেকটেশনটা একটু চেঞ্জ হচ্ছে দিনে দিনে, যে তুমি আসলে ল্যাবে আর একটু সময় দেওয়া উচিত, তোমার কাজে আরো মনোনিবেশ করা উচিত। তো আমার একটা রাতের কথা মনে আছে, তো আমার ওয়াইফ খুব মানে মানে ইমোশনালি ব্রেকডাউন হলো তার, যে তার প্রফেসর তাকে এরকম খুব মানে ভদ্র ভাষায় বলেছে যে এখন তোমার হাজবেন্ড তো পিএইচডি শেষ করে ফেলছে, সে তো দেশে যাবে, তো তুমি তোমার বাচ্চাকে তার সাথে ইয়ে করে দাও, যেহেতু এখন তোমার একটা ইম্পর্টেন্ট টাইম ডিসার্টেশন লিখতে হবে, তোমার থিসিস, তোমার রিসার্চ পেপারে অ্যাকসেপ্টেন্স হবে, রিভিউ পর্যায়ে আছে, তোমাকে আরো ইনপুট দিতে হবে। সো সেক্ষেত্রে তুমি তোমার বাচ্চাকে তোমার হাজবেন্ডের সাথে দেশে ফিরে মানে পাঠিয়ে দিতে পারো, মানে এই ধরনের একটা কথা। তো তখন আমি একটু সারপ্রাইজড হলেও আমি বিষয়টাকে খুব কনস্ট্রাকটিভলি নিলাম, যে গঠনমূলক, যে আমার মনে হলো যে না, সুপারভাইজার হিসেবে সে যথেষ্ট সাপোর্টিভ ছিল, সে দেখেছে,
সে খুব কাছ থেকে আমাদের ফ্যামিলিকে দেখেছে, আমার বাচ্চাকে দেখেছে, আমার বাচ্চার সাথে কথা বলেছে, সে বুঝতে পেরেছে আমার বাচ্চা একটু অ্যাডাপটিভ এবং সে পরিবর্তিত পরিবেশে নিজেকে খুব সুন্দর করে খাপ খাইয়ে নিচ্ছে। তার জাপানিজ ফ্রেন্ড আছে, আমাদের দু চারটা জাপানিজ ফ্যামিলি আছে আশেপাশে নেইবারহুডে, আমাদের একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে, আমরা যেতে পারি, তারা আমার বাসায় আসতে পারে, সে সব কিছু দেখেছে কাছ থেকে। দেখেই হয়তো সে এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়েছে যে না, আর যেহেতু বয়স্ক মানুষ, এক্সপেরিয়েন্স আছে, জাপানিজ হোক, সে জাপানিজ, তারও তো একটা অভিজ্ঞতা আছে যে এই বাচ্চাটাকে আমি এখন বলছি বাবার সাথে চলে যেতে, তাহলে কি করবে। কিন্তু আমরা তো আর সেটা বুঝতে পারছি না, কারণ উনি বাইরে থেকে সেটা বুঝতে পারছে। আমি ওটাকে ওইভাবে নিয়েছি পজিটিভলি। আমি বললাম যে কোনো সমস্যা হবে না, তুমি ওকে দিয়ে দাও। তো তখন বললো তুমি ওর প্যারেন্টিং কিভাবে করবা, বুঝেন অবস্থা, মানে সিঙ্গেল প্যারেন্টিং। তো সেইটা মানে আমি তখন বললাম যে কেন, তুমি যখন ল্যাবে থাকছো, ল্যাবে কাজ করছো, আমি কি ওকে দেখি নাই? আমি কি একদমই সারাদিনই ল্যাবে ছিলাম? আমি কি প্যারেন্টিং করি নাই? আমার উপর কি একটু মানে নির্ভর করা যায় না? তো সে তো মনে করেন যে তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছি আমি বাংলাদেশে, কিভাবে মানে সার্ভাইভ করব, কি যে হবে। আমি বাংলাদেশে গিয়ে তো এমন না যে আমি তার সাথে সবসময় লেগে থাকবো, আমারও তো জব করতে হবে, আমারও সার্ভাইভাল, আমারও স্ট্রাগল। হ্যাঁ, তার মধ্যে বাচ্চাটা কার সাথে থাকবে? একে তো সে জাপানিজ শিখে গেছে, বাংলা তেমন একটা বলতে পারে না। হ্যাঁ, খাবার দাবারও জাপানিজ সেমি বাংলাদেশি, মানে এমন একটা অবস্থা, মিক্সড একটা অবস্থা। দেশে গিয়ে কে ওর যত্ন নেবে, কিভাবে থাকবে? তো এখানে এসে যেটা হয়েছে যে আমরা জাপানেও 3 বছর হৈকুনে পড়াশোনা করেছে। তো অলরেডি তার বয়সের তুলনায় তার এখানে আসার পরে আমরা একটা চ্যালেঞ্জে পড়লাম যে এখানে আমি কোথায় দিব তাকে। আমি কি এখানে বাংলা মিডিয়ামে দিব নাকি ইংলিশ মিডিয়ামে দিব? সে কি ইংলিশ অ্যাডাপ্ট করতে পারবে? কারিকুলাম হয়তো অনেক অ্যাডভান্স, অনেক ইন্টারাক্টিভ। বাংলায় হয়তো বাংলাদেশে বাংলা মিডিয়ামে দিলে বাংলা মিডিয়ামের যে বাচ্চারা আছে তারা ওকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, ওর টিচার কিভাবে অ্যাকসেপ্ট করবে? বাংলা মিডিয়ামের সিলেবাস অনেক ভাস্ট, অনেক মানে অ্যাডভান্সড। তো সেক্ষেত্রে ও কি সেটা অ্যাডাপ্ট করতে পারবে? ও তো ল্যাঙ্গুয়েজই জানে না। তো তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা ইংলিশ মিডিয়ামে দেই। ইংলিশ মিডিয়ামে দিলেও ও প্রথম বছর হয়তো খুব খারাপ করবে, দ্বিতীয় বছরও আমরা ওকে ওই ক্লাসেই রাখবো। নো ম্যাটার, যে আমরা ওকে কোনো প্রেশার দিব না, কোনো স্ট্রেস দিব না, কোনো টার্গেট দিব না। সবসময় অ্যাপ্রিসিয়েট করবো, যেভাবে থাকে সেভাবে। আমার এখনো মনে আছে যে আমি ওকে ইন্টারভিউর আগের দিন, আমাদের এখানে একটা ইউনিভার্সাল টিউটোরিয়াল নামে একটা স্কুল আছে ইস্কাটনে, বেশ পুরনো স্কুল। বাট যেটা হচ্ছে যে স্কুলটা এমন ভাবে সাজানো যে সেটা খুব বড় সড়ো হয়নি, বাট সেটা তার ঐতিহ্য নিয়ে একটা লিমিটেড ইউনিভার্সাল টিউটোরিয়াল। তো আমি চিন্তা করলাম ওকে এখানে ভর্তি করাই দিব। তো আমরা চুজ করলাম KG1, নার্সারিও না, প্লে গ্রুপও না, নার্সারিও না। তো ওর বয়সের সাথে যাচ্ছে না, মানে ওর বয়সের সাথে 1 বছরের এদিক সেদিক হয়। তো এটা বোর্ডে কাউন্টিং করো, দশটা বলতে পারো, দেখতেছি গাড়ি দিয়ে যাওয়ার সময় বলে দিচ্ছি, এই দেখো তখন তোমাকে এটা যদি জিজ্ঞেস করে তখন তুমি ওইটা বলবে, এটা বলবে। তো অনেকগুলো সে পারছিল না। তখন আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছিল যে আমি তোমাকে সারা রাত পড়াইলাম, পুরো সপ্তাহ পড়াইলাম, তুমি এখন বলতে পারছো না। হ্যাঁ, তখন আবার মানে মনে হলো যে না, ও যাক, ওকে এখন আমি আর কোনো স্ট্রেস দিব না, নিজের স্ট্রেস গুলো ওকে দেওয়ার কোনো মানে হয় না। সো তুমি ইন্টারভিউ দাও, তোমার ওর কপালে যেটা আছে সেটাই হবে, ও সেটা মানে ইয়ে করবে, ফেস করবে, কোনো সমস্যা নেই। তো মাসাল্লাহ, তো ও গেল, ইন্টারভিউ দিল, একসেপ্টেডও হইলো। এবং তাকে কিন্তু আমাদের আর 2 বছর রাখতে হয়নি। তো আমার যেটা লার্নিং ওখান থেকে সেটা হলো যে বাচ্চাদেরকে ওদের নিজস্ব একটা ওয়ে আছে, যে কোনো পরিবেশে নিজেকে সার্ভাইভ করানো। তো ওকে আসলে ভয় দেওয়া, আমরা যেভাবে বড় হয়েছি, যে আমরা একটা ভয়ের মধ্যে বড় হয়েছি। হ্যাঁ, তোমাকে এটা করতে হবে, এটা পাস করতে হবে, আল্লাহ তুমি এটা করো নাই, আল্লাহ তুমি, ও ফার্স্ট হয়েছে, তুমি 10th হয়েছো, আল্লাহ তুমি এটা ফিল করছো, তো তোমার তো কিছু হবে না। মানে এই বিষয়গুলো থেকে ওদেরকে, আমি যে ভয়টা নিয়ে বড় হয়েছি, সেই ভয়টা আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার তাকে এটা দিতে হয়নি। নট রিয়েলি নট রিয়েলি লাইক দ্যাট যে হয়, এখনো হয় যে এখনো হয়তো কোনো কোর্সে বা কোনো সাবজেক্টে সে যদি একটু খারাপ করে, তাকে আমি বোঝাই যে এইটাতে খারাপ করছো, অন্যগুলোতে ভালো করছো, তার মানে এখানে তুমি চাইলে ভালো করতে পারো, যে এইখানে তোমার সমস্যা আছে। মানে বাবা সবসময় থাকি যে আমি যে প্রেশার বা আমি যেই
চাপ বা যে একটা ইনফেরিয়রিটি নিয়ে সবসময় থাকতাম, যে আমি মনে ভালো করছি না, আমার মনে হচ্ছে না, আমার আরো ভালো করা দরকার, এই বিষয়গুলো আমি যেন তাকে না দিই, এবং সে যাতে একটা সেলফ লার্নিং, সেলফ অ্যাডাপটিভ একটা এনভায়রনমেন্টে যাতে সে নিজেরটা নিজে বুঝতে পারে। কারণ আমি তো অ্যাকচুয়ালি জানি না ও আসলে কোন পরিবেশে গিয়ে কোন নিয়েতে গিয়ে নিজেকে আসলে নিজে মুখোমুখি হবে। সো আমি চাই সবসময় যে ওকে একটা ওই সাপোর্টটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ আপনার মানে মানে আজকের একটা আলোচনার মানে একটা মানে এতক্ষণ ধরে মানে যেটা আমরা মানে কথা বলছি মানে আপনাদের সাথে চারজনের সাথেই আমি একটা জিনিস দেখলাম যে মানে আপনারা মানে এত সুন্দর ডিটেইলে ছোট ছোট বিষয়গুলো দেখেছেন এবং সেটা বলেছেন। আমার কাছে আমার যেটা মনে হচ্ছে যে আমরা যদি কখনো মানে অন্যান্য যে কেউ যেতে চায়, আবার নতুন করে যে কোনো কিছু শুরু করতে চায়, আমার কাছে মনে হয় যে শুরুটা ভয়ের মনে করাটা মানে উচিত হবে না। কারণ মানে জীবনের যে কোনো চ্যালেঞ্জই অ্যাকসেপ্ট করে নেওয়ার একটা 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 মানে এই এই সহজ মানসিকতাটা আসলে থাকা চাই, সেটা প্যারেন্টিং স্টাইলে হোক বা নিজের জন্য হোক বা যে কোনো বিষয়ে। আমি একটা জিনিস মানে আজকে ভাবছিলাম যে আমরা মানে যা আমাদের সন্তানদেরকে বড় করছি এবং আমাদের আহ আহ মানে আমাদের নিজস্ব মানে চিন্তা ভাবনা আছে, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা গুলোর মধ্যে দিয়ে ওদেরকে বড় করি এবং আশপাশ থেকেও আমরা দেখি। তো আমাদের এই দেখার মধ্যে আমাদের আমাদের যারা অভিভাবক মানে আমাদের বাবা মার কথা বলছি, বাচ্চার যারা দাদা দাদি নানা নানি, তারা আমাদের মানে তারা আর কি তাদের বাবা মাকে যেভাবে বড় করেছেন তার ছায়াটা তাদের থেকে আমরা কতখানি নেই। বা মানে আমরা আসলে ফলো করি কাদেরকে করি, মানে আমাদের পিয়ার গ্রুপদের ফলো করি যে অন্যান্য বাবা বা মা তাদের এতটুকুন বাচ্চা নিয়েই কি করছেন, নাকি আমরা আসলে আমাদের নিজেদের অভিভাবকদের কাছেও যাই এবং ঠিক কোন কোন বিষয়গুলোর জন্য যাই, আসলে কোন কোন বিষয়গুলোর জন্য আমরা তাদের কাছে যাই। তো আমি শুধু এই গ্যাপটা বুঝতে চাইবো যে অভিভাবক হিসেবে আপনারা চারজনই মানে আগের জেনারেশনের সাথে আমরা এখন যারা প্যারেন্টিং করছি তাদের মধ্যে কোন জায়গাটাকে গ্যাপ মনে হচ্ছে এবং কোন জায়গাটাকে মনে হচ্ছে যে ওই জায়গাটা আসলে সন্তানদের জন্য নেওয়া উচিত বা নেওয়া যায়। তো আমরা একটু আমি একটু রাসেল ভাই এবং শারমিন আপনাদের দুজনের কাছে আসি। আপনারা দুজনে যে কোনো একজন বা দুজনেই বলতে পারেন যে আসলে ঠিক কোথায় কোন জায়গাটায় গ্যাপ দেখেছেন বা কোন জায়গাটা মনে হচ্ছে যে ওই ঠিক আমার মা ঠিক কাজই করেছেন, ওই কাজটা আমি আসলে আমার বাচ্চার জন্য করতে পারি। রাসেল তুমি কি আগে আমার বলবে? মনে হয় আমার এই বিষয়টা নিয়ে আমার মানে হ্যাঁ, শারমিন যে বলাটাই যে বোধহয় কোনো একজন সবচেয়ে ভালো বলতে হবে। কোনো কারণ সমস্যা নেই। আমি রাসেল ভাই হচ্ছে আপনি বলতে বলতে পারেন, তারপরে শারমিন শারমিন বলতে পারে। জি, আমাদের দুইজনের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, আমি যেভাবে করে বড় হয়েছি, ইউজুয়ালি আমার বাবা ক্লাস 3 পর্যন্ত আমার পড়াশোনার দায়িত্বটা দেখেছেন। ক্লাস 3 পরে বলা চলে যে আমার ফ্যামিলি থেকে পড়াশোনার জন্য কোনো ধরনের প্রেশার যে এটা করতে হবে, এটা পারতে হবে। আমি আসলে 3 বোনের মধ্যে সবার ছোট। তো 3 বোনের মধ্যে সবচেয়ে কম প্রেশারে বড় হয়েছে, আমি বলবো এটা। আমার প্রতি ওই রকম ভাবে যে এটা করতে হবে, এই রকম হতে হবে, এই রকম বিষয়টা ছিল না। এবং আমার বাবা এবং মা দুজনকে আমি দেখেছি কখনো আমার সামনে আমার কোনো কিছুর খুব যে বেশি প্রশংসা করেন তা না আসলে। হয়তো বা এমনি বলে হ্যাঁ এটা ভালো হয়েছে, কিন্তু হয়তো বা অন্য কারো কাছে বলছে যে আমার সন্তান এই কাজটা খুব ভালো করেছে, আমার সামনে কখনো বলে না। এবং আমার ক্ষেত্রে ছিল যে আমার বাবা মূল ভূমিকা পালন করতে পড়াশোনার দিকটা, এবং মা হচ্ছে মেন্টাল সাপোর্টের দিকটা হয়তো বা দেখতেন। বাট আমাদের দুজনের ক্ষেত্রে একটু অন্যরকম। যেহেতু রাহিব হওয়ার 2.5 মাসের মধ্যে রাসেল জাপান চলে যায়, ওর মনবসে স্কলারশিপ হয়, ও চলে যায় জাপান। তো মোটামুটি বলা চলে ও 4 মাস পর পর আসতো দেশে। তো ও যেটা ফর্মাল বা ডিরেক্ট টিচিং এর কথা আমরা বলি, ওই কাজটা আসলে ও ওইভাবে করে ইনভলভ না। এবং আমার ছেলেও আমি খেয়াল করে দেখেছি সে হচ্ছে বাবার সাথে খেলতে খুব পছন্দ করে। এবার এখনো তারা যখন কথা বলে মেসেঞ্জারে, ম্যাক্সিমাম টাইম তারা খেলাধুলার মধ্যে থাকে। বাট পড়াশোনার বিষয় বা গল্প শোনা, গল্পের বই পড়া, তখন সে মায়ের সাপোর্টটা চায়, যেটা একদম উল্টো আমাদের ক্ষেত্রে আর কি। মানে আমি বাবার সাপোর্টটা বেশি পেয়েছি পড়াশোনার ক্ষেত্রে, অন্যদিকে খেলাধুলা বলেন বা আদার্স যেটা লার্নিং বলা হয়, সুইমিং শেখা বা অন্য কাজগুলো, সেটা মায়ের কাছ থেকে পেয়েছি। রাহিবের ক্ষেত্রে এটা টোটালি উল্টো। এবং আরেকটা বিষয় আর কি, রিসেন্টলি আমি দেখি
যে অনেক সময় মানে বাবা মা হয়তো বা মনে করে এখন অনেক ছোট, এখন ডিসিপ্লিন শেখানোর আসলে কিছু নাই, বা ঘরের কাজে হেল্প নেওয়ার কিছু নাই। বাট আমাদের ক্ষেত্রে যেটা ছিল যে আমার বাবা আমাদেরকে খুব খুঁটিনাটি বিষয় মানে শিখাতো আর কি, যে কিভাবে বেডশিটটা একদম টান টান করে রাখতে হয়, বা একটা গেস্ট আসলে কি ধরনের প্রিপারেশন দরকার, খুব ছোটবেলা থেকেই এই লার্নিংটা ছিল। তো রাহিবকে নিয়ে যেহেতু আমি খুব ছোটবেলায় জাপান, মানে ওর মোটামুটি লার্নিং পিরিয়ডের শুরু থেকে জাপানে ছিলাম, তো ও কিছু বেসিক কাজে আমাদেরকে সবসময় হেল্প করতো। তো এই জিনিসগুলো আসলে আমি বাবার কাছ থেকেই শেখা, যে খুব ছোটবেলা থেকে তাকে কিছু দায়িত্ব দিয়ে দেয়। যেমন আমাদের বাসায় ছিল যে রাহিব ফার্নিচার মুছবে বা কোনো গেস্ট আসবে তখন ক্রোকারিজ গুলো নিয়ে আসা, এবং গেস্ট যাওয়ার পরে আমরা দুজনে যে কোনো একজন ধুয়ে দিচ্ছি, ও মুছে সেটা জায়গা মতো রেখে দেয়া। এই যে কিছু কাজে ওকে ইনভলভ করা, বা গাছে পানি দেয়া। আমাদের একটা ছোট বাগান ছিল আসলে জাপানে, তো আমরা প্রতিদিন বিকালে ওকে নিয়ে যেতাম। আমাদের একটা সবজি বাগান ছিল, যেটা লিজ নেওয়া যায় বছরের, এক বছরের জন্য লিজ নেওয়া যায়। সেখানে আমার হাজবেন্ড সবজি চাষ করতো, এবং ও মোটামুটি এই গাছটা কিভাবে বড় হচ্ছে এই ধরনের কিছু, মানে সরাসরি ঠিক বলবো যে ওকে ইনভলভ করছি তা না, ওকে নিয়ে যাচ্ছি এবং ও পানি দিচ্ছে, ও শিখছে কিভাবে গাছটা বড় হচ্ছে। এই কাজগুলো আমার বাবা আমাদের ক্ষেত্রে করতো, যেটা আমি ফলো করি না বাবার ক্ষেত্রে। আমার বাবা হচ্ছেন রেজাল্ট খারাপ করলে একটু মানে বোঝা যেত যে মনে কষ্ট পাচ্ছেন, তো আমি চেষ্টা করি, হয়তো বা আমি পারি না, রাইব হয়তো বা কোনো একটা কিছু পারছে না, তো তখন হয়তো বা আমার এক্সপ্রেশনে চলে আসে, বাট আমি তাও চেষ্টা করি এই জিনিসটা একটু কাটিয়ে ওঠার, ওকে কোনোভাবে বুঝতে দেয় না। বিকজ আমি দেখেছি জাপানে যখন ওই স্কুলে যেত, ওদের হয়তো বা কোনো কিছু তো ওইভাবে করে কম্পিটিশন নাই সরাসরি, যেমন ওদের যখন অন্ধকায় হতো, মানে গেমসের যেটা, তিনজন হয়তো বা একসাথে খেলছে, কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে আলাদা পুরস্কার পাবে এরকম কিছু কখনো আমি দেখিনি। মানে ও কম্পিটিশন জিনিসটা এখনো আসলে বুঝে না। তো আমি এখনো চেষ্টা করছি যেন ওর মধ্যে ওই জিনিসটা না আসে, বাট যেহেতু স্কুলে যাবে একটু হয়তো বা বোঝানোর চেষ্টা করি। তো বাবার যে জিনিসগুলো ফলো করি, যে কিছু দায়িত্ববোধ দিয়ে দেয়া, মানে ছোটবেলা থেকে দায়িত্ববোধ যেন তার মধ্যে গড়ে ওঠে, এই জন্য পারিবারিক কিছু দায়িত্ব তাকে দিয়ে দেয়, এবং কিছু ম্যানার শেখানো এবং ডিসিপ্লিন শেখানো, একটা রুটিনের মধ্যে যেন সে চলে, যেটা আমার বাবা আমার ক্ষেত্রে খুব ছোটবেলা থেকে ফলো করতো। আর যেটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, যে কোনো কিছু না পারলে যেন আমার মুখটা খুব বেশি মলিন হয়ে না যায়, ও যেন ডিপ্রেস না হয়ে যায় বা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে না ভুগে। এই জিনিসটা আমি আসলে চেষ্টা করি, বাট আমি জানি না আমি কতটুকু সফল, বিকজ আমার মাঝে মধ্যে মনে হয় আমাদের দুইজনের মধ্যে আমি একটু বেশি স্ট্রিক্ট, এবং রাসেল ওই রকম না, ও আসলে খুব ফ্রেন্ডলি রাহিবের সাথে। এবং দেখা যায় রাহিব আমাকে যে রকম করে কোনো কিছুর জন্য অনুমতি চায়, আমি কি এটা করতে পারি, আমি কি ওটা করতে পারি, সেই জিনিসটা আসলে ও রাসেলের ক্ষেত্রে হয় না, যে এত বেশি পারমিশন নেওয়ার বিষয়টা আসে না। ধন্যবাদ। রাসেল ভাই আপনি কিছু অ্যাড করবেন? রাসেল মাইক্রোফোনটা অন করতে হবে। আমি আসলে চেষ্টা করেছি আমার ছেলের সাথে ওই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য। আমি সবসময় ওকে বাইরে নিয়ে যাওয়া, খেলাধুলা, এইসব বিষয়ে আমরা এটা আমাদের অবশ্যই বলতে পারেন যে এটা আগে থেকেই ডিসিশন নেওয়া, যে তুমি এই সাইডটা দেখবা, আমি এই সাইডটা দেখবো। তো সেক্ষেত্রে ওর খেলাধুলার জায়গাগুলা বা বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জায়গাটা বা এক্সট্রা কারিকুলার বা কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে আমি বেশি ওকে সময় দিতাম। আর আমার ওয়াইফ পড়াশোনার ব্যাপারটা যেটা একটু স্ট্রিক্ট হওয়া দরকার আছে, ওইসব বিষয়ে আর কি দেখতো। আহ আসলে আমার ক্ষেত্রে আমি বলবো আমি একটু আনলাকি, কারণ আমি খুব বেশি সময় পাই নাই ওর সাথে, যেহেতু আমার একদমই ওর হওয়ার সাথে সাথে আমার জাপান চলে আসা, এবং 4টা বছর আমি জাপানে একা একাই ছিলাম। যদিও আমি প্রতি 4 মাস পর পরই জাপান থেকে যেতাম, আমার সুপারভাইজার যেহেতু খুবই ভালো ছিলেন আল্লাহর রহমতে, আমি যেতাম। কিন্তু আমি ওই যে 1 মাস বা 1.5 মাস যতটুকুই থাকি আমি চেষ্টা করতাম ওর সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ারটা করার জন্য। কোনো পড়াশোনার চাপ বা এইসব ব্যাপারে আমি কখনোই ওটা দেই নাই। এবং আমিও আসলে বলতে গেলে একদম গ্রাম থেকে আমার আসা আহ, আজকে পর্যন্ত। তো আমার বাবাও আমাকে কখনো এইভাবে করে প্রেসার দিত না, যতটুকু দিতেন আমার মা। তো আমি ওইটাই ফলো করি মনে হয়। আচ্ছা, বাহ। তানভীর ভাই, ফাতিমা আপা, আপনারা দুজনে যদি আপনাদের মানে আপনাদের অভিভাবক, যার যার অভিভাবকদের থেকে কোনটা নিয়েছেন বা কোনটাকে গ্যাপ মনে হয়েছে, আর আপনারা অভিভাবক হিসেবে সন্তানদের ক্ষেত্রে ওই গ্যাপটা, কোন জায়গাটা গ্যাপ আইডেন্টিফাই করেছেন এবং পূরণ করেছেন, সেই জায়গাটা যদি একটু বলেন।
যে কোনো একজন আগে বললেই হবে। আমার মনে হয় আগে মিষ্টিটা খাই, মিষ্টিটা মানে ফাতিমা বলুক, তারপর আমার তিতাটা শুনবেন। হ্যাঁ, ফাতিমা বলেন। আচ্ছা, ওকে, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমার শোনা ক্ষেত্রে যাচ্ছে। যেটা হয়েছে যে আমরা 5 ভাই বোনের পরিবার। আমি মাঝে, আমার বড় 2 ভাই বোন এবং ছোট 2 বোন। তো মোটামুটি সবাই তাদের যার যার ক্ষেত্রে এখন সফল। দুজন, ছোট দুজন ডাক্তার, বড় জন শিক্ষকতায় ছিলেন, ভাই উনি আছেন। তো যেটা বলছিলাম যে আমি কিন্তু ওই 5 জনের মধ্যে সবচেয়ে বেশি চঞ্চল এবং সবচেয়ে বেশি ফাঁকিবাজ ছিলাম। যে কারণে হয়েছে যে বাবা মা কখনো আমাকে মানে বড়দের বেশি পড়াশোনাটা বেশি সিনসিয়ার বা ছোটরা বেশি ছোট, তো আমি কিভাবে যেন মাঝখান দিয়ে পার পেয়ে যেতাম। আর ফাঁকিবাজ হওয়াতে যেটা হতো যে আমার মা আসলে দেখেছে যে আমাকে খুব বলার কিছু নাই, যাই হোক আমি 10-এর মধ্যে থেকে যাই, সব প্লেসেও করছি বা কোনো সময়। তো আমাকে কিছু বললে আমি দেখা যেত যে একটু মানে বিষয়টাকে নিতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমাকে না বললে আমি ঠিকই আমার পড়াশোনা রেডি করে ফেলছি। তো তখন যেটা হতো যে 5 ভাই বোনের বড় পরিবারে প্রতিটা বাচ্চাকে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু সময় বাবা মা দিতে পারেননি, এটা আমি বলবো। কারণ আমার মা ছিলেন হাউস ওয়াইফ, যেটা বলবো বাইরে কাজে যেতে হতো না। হ্যাঁ, তো আমাদের সবসময় দেখা যেত রান্না খাওয়া, মেহমান, বড় পরিবারে খুব বেশি হতো যে আলাদা করে কোন বাচ্চা এখন কি করছে, এই মুহূর্তে কি করছে, এভাবে হয়তো খেয়াল করছেন না। হ্যাঁ, বা পড়ার টাইমটা পড়া ঠিক হয়েছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, হ্যাঁ, কার কি দরকার, কে সুস্থ আছে কে অসুস্থ আছে, এর বাইরে হয়তো বাবা মার সাথে আমার ইন্টারেকশনটা ওরকম হয় নাই। কিন্তু আমার মা এখন যেটা বলেন যে তোমাদের একটা করে বাচ্চা, তো এজন্য সে কখন কি করলো, কিভাবে হাঁচি দিল সেটাও এত খেয়াল করো। এটা তো আসলে বাচ্চাদের জন্য অনেক প্রেসার হয়ে যায়। তো আমি মনে হয় আমার মার মতো একটু ফ্রি হলে বোধহয় আমার বাচ্চার জন্য ভালো হতো কিনা, এটা এখন চিন্তা করি। ভাইয়া যদি বলেন আপনার 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 ইয়েটা। আহ, আসলে ফাতিমার ডাকনাম সাথী, তো সাথী করে বলি। তো সাথীদের গল্পটা যখন মানে সাথীর ফ্যামিলি সম্পর্কে যখন শুনলাম, জানলাম, তো আমার নিজের ফ্যামিলির সাথেও যদি কম্পেয়ার করি, তাহলে ওদের ফ্যামিলি এনভায়রনমেন্ট এবং ওদের ভাই বোনের সংখ্যা, আমার যেমন আমার 5 বোন 2 ভাই। তো 5 বোন স্বভাবত মানে তখনকার দিনে ফ্যামিলি মানে সাইজটা স্বভাবত বড় ছিল। তো ওরাও 5 ভাই বোনের মধ্যে ও ও হচ্ছে গিয়ে তৃতীয়। তো ওদের ফ্যামিলি এনভায়রনমেন্ট এবং ওদের ইন্টারাকশন গুলো এবং ওদের সিস্টেমটা অনেকটা আমার কাছে মনে হতো যে আমার ফ্যামিলির সাথে যদি কম্পেয়ার করি, তো একটু ব্যালেন্সড ইন এ সেন্স যে আসলে অর্থনৈতিক মানে ইয়েটা মানে সিস্টেমটা এবং পারিপার্শ্বিক অবস্থাটা, যেমন আমি জন্মগ্রহণ করেছিলাম চিটাগং। তো চিটাগং ওখানকার যে পারিপার্শ্বিকটা ছিল, এবং মানে আমি প্রায় দেখতাম যে আমার বাবাকে আমি খুব অল্প সময় মানে চোখের সামনে দেখতাম। মানে আব্বা যেহেতু ব্যবসায়ী ছিল, তো সকালবেলা বের হয়ে যেত, হয়তো রাত্রে এমন সময় ফিরতো আহ, যে তখন হয়তো আমরা ঘুমিয়ে গেছি, বা এমন সময় দেখা হতো যে যখন মনে হতো ধরেন এরকম হয়েছে যে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, রেজাল্ট কার্ড তার হাতে গেছে, তার এখন হয়তো এটা ইমপ্লিমেন্টেশন হবে, ফলো আপ হবে। তো ওই সময়টা তাকে ফেস করা। হ্যাঁ, তো আসলে মায়ের সাথে রিলেশনটা তো আসলে বাচ্চাদের হচ্ছে গিয়ে একটা নারীর সম্পর্ক, যেটা বলে যে খুবই ইননেট একটা সম্পর্ক, যেটাকে আসলে কোনোভাবেই কোনো মানদণ্ডেই ফেলা যায় না। কিন্তু বাবার সাথে বাচ্চাদের সম্পর্কটা একটা মানে কি বলবো, আহ মানে মানে টক ঝাল মিষ্টি হয়, এই মারামারি, এই বকাবকি, আর নাহলে এই খুব বন্ধুত্ব। যেমন আমার বাচ্চাদের সাথেও কিন্তু মানে আমার রিলেশনশিপটা আমার মনে হয় যেন ওইরকমই। মাঝে মধ্যে এরকম মনে হয় যখন আমি খুব স্ট্রিক্ট হয়ে যাই, তখন মনে হয় না না, আমার বাবাই কি আমার মধ্যে ভর করলো কিনা। হ্যাঁ, তো বলা হয় না যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, তো ওইরকমই মনে হয় যে আমার ভিতরেও মনে হয় আমার বাবা আছে, এবং যাকে আমি দেখতে পাই হঠাৎ করে যখন আমি আমার বাচ্চাদের সাথে ইন্টারাকশন করি। তো আমাদের সময়টা এরকম ছিল যে একটা সোশিও ইকোনমিক একটা ব্যাপার ছিল কি, যে সোশিও কালচারাল বলবো, সেটা হচ্ছে যে আহ, ছেলে ছেলে বাচ্চা মানে মানে আছে কিনা। হুম। তো দেখা যাচ্ছে যে মানে এই কারণেও কিন্তু অনেকে মানে দেখা যাচ্ছে এক্সপেকটেশন থাকতো। তো আমি ছিলাম বাড়ির বড় ছেলে, মানে 5টা মানে 4 নাম্বার
বোন, 5 নম্বরে হচ্ছে আমি। তো সেক্ষেত্রে আমার প্রতি তাদের একটা এক্সপেকটেশন, এবং আমি কিভাবে পড়াশোনা করছি, আমার আপব্রিঙ্গিংটা কিভাবে হচ্ছে, আমি সাপোর্ট পাচ্ছি কিনা ঠিক মতো। হ্যাঁ, তো বাবার দিক থেকে বিষয়টা ছিল এরকম যে মনিটরের মতো, যে উনি মনিটরিং করছে, উনি ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটা কেন এরকম হচ্ছে না, এটা কেন এভাবে হওয়া উচিত। কালে ভদ্রে উনি দেখা যেত যে এই তুই গ্রামার পারিস, তুই অঙ্ক পারিস, দেখি এই জিনিসটা করে দেখাতো। তো আমাকে নিয়ে বসছে, আমাকে দেখতেছে। কিন্তু ম্যাক্সিমাম সময় ইন্টারাকশনসটা ছিল এরকম যে রেজাল্ট কার্ড দেওয়ার পরে মানে স্কুলের হেডমাস্টারকে ফেস করছি, তাহলে এইটা এটা কেন এরকম হলো, এটা কেন এরকম হলো। এবং মানে যেটা হতো যে বিষয়টা এরকমও হয়েছিল যে মারামারির পর্যায়ে চলে যেত। হ্যাঁ, গাড়ে মানে আমি মার খাচ্ছি, যেহেতু ভালো ছেলে ছিলাম, ভদ্র ছেলে ছিলাম, সেই হিসাবেও বাড়িতে একটা ভালো সমাদর ছিল। তো মা দেখা যেত যে দেখা যাচ্ছে সেভ করছে। তো আর এডুকেশনের যে হাতের লেখা, মানে আমার হাতের লেখা তো মাশাল্লাহ। তো হাতের লেখাটাকে কিভাবে সুন্দর করা যায় সেই জন্য কিভাবে ওই যে তখনকার দিনে কিছু বই পাওয়া যেত, ইন্ডিয়া থেকে আসতো। তো সেই বইগুলো আমার এখনো মনে আছে, সাগর পাবলিশার্স। হ্যাঁ, মুকুল স্যার ছিলেন তখন বেঁচে, ওনার কাছ থেকে মানে বইগুলো কিনে আমার মা আমাকে হাতের লেখা শেখানোর প্র্যাকটিস করিয়েছেন। তারপর হচ্ছে গিয়ে টিউটর ঠিক মতো অল সাবজেক্ট পড়াতে পারছেন কিনা, এই জিনিসগুলো দেখতেন, রেজাল্ট ঠিক মতো হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমার মাই দেখতেন। কিন্তু কখনো আমরা যেটা করি যে বাচ্চাকে ইনস্ট্রাকশন দেওয়া যে এই ওটা করো, এই কাজটা করো, ক্লিনলিনেস করো, নিজের কাপড় নিজে মানে গোছায় রাখো, পরিষ্কার করে রাখো। যেমন বাচ্চা যখন জাপানে ছিল, একটা খুব পরিচিত কালচার হচ্ছে নিজের কাপড়টাকে অ্যাটলিস্ট না ধো, শুকাইতে দেওয়া, আর শুকানো কাপড়গুলোকে নিয়ে এসে হামবুন করা। হামবুন মানে হচ্ছে হাফ করে রাখে। তো হামবুন করাটা আমার বাচ্চা অ্যাট দ্য এজ অফ 3.5, হ্যাঁ আমার মনে আছে, 1 বছর পরে সে নিজের কাপড় নিজে ভাঁজ করে ইয়েতে ড্রয়ারে বা ইয়ের মধ্যে আপনার ক্লোজেটের ভিতরে ঢুকিয়ে রাখতে পারতো। তো এই জিনিসগুলো তো আমাদের সময় খুবই ইম্পসিবল ব্যাপার ছিল, যে নিজের কাপড় নিজে গুছায় রাখবো, নিজে 1 গ্লাস মানে পানি ঢেলে খাবো। যেমন আমি খুব আমার মনে আছে যে আমি 5 বছর 6 বছর পর্যন্ত আমি আমার মায়ের হাতে নলা ধরা ভাত খাইছি। সেইটা তো আমার বাচ্চাদের ক্ষেত্রে হয়নি। আমার বাচ্চারা নিজেরাই সেলফ লার্নিং করেছে। আর যেটা জাপানে ছিল সে তো নিজে থেকেই অ্যাডভান্স ছিল, নিজেরটা নিজে শিখেছে। তারপর হচ্ছে গিয়ে নিজেরটা নিজে করেছে। বাংলাদেশে এসেছে, মাকে ছাড়া ছিল, বাবাকে ছাড়াও ছিল। বাবা হয়তো সপ্তাহ শুরুর দিকে থাকতো, আবার চলে গিয়ে আবার পরে দেখা যেত বৃহস্পতিবার রাতে দেখা হচ্ছে প্রথম দিকে। তো নিজেরটা নিজে করেছে। তো আমাদের ওই কাজগুলো করতে হয়নি, মা কখনো ওইটা বুঝতে দেয়নি। তো নিজের কাজ নিজের করতে হবে, হ্যাঁ ওইটা করতে দেয়নি। আমাদের পরিচর্যা সে নিজেই করতো, নিজেই চিন্তা করতো। কিন্তু আমরা সবসময় আমি বিশেষ করে আমি সবসময় আমার বাচ্চার মধ্যে ওই জিনিসটা চাইছি, যেটা যে সে নিজেরটা নিজে করবে, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হবে, নিজেরটা নিজে বুঝবে, যত ছোটই হোক। মানে অ্যাটলিস্ট তার লাইফের যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো করার জন্য তাকে বলতে হবে না যে হ্যাঁ তুমি এখন গোসল করো, তুমি এখন ঘুমাবে, তুমি এখন টিভি দেখবে না। হ্যাঁ, তো নিজেরটা যাতে নিজে বুঝতে পারে। তো ওই সময়টায় ওই ইয়েটা ছিল না, মানে আমাদেরকে দিয়ে মানে করানো, মানে ইন্টারাক্টিভ কোনো কাজ করানো সেটা ছিল না। বাট আমাদের পড়াশোনা আমরা কিভাবে ভালো করতে পারি, ইভেন ওই সময় আমার জন্য গানের মাস্টার রাখা হয়েছিল। তো ওই বিষয়গুলো আবার আমি অনুকরণ করি, যে আমি তো এই জিনিসগুলো পেয়েছি। হুজুর রাখা হয়েছিল আমার মানে আরবি শেখার জন্য। আমিও ওই জিনিসগুলোকে রেপ্লিকেট করার চেষ্টা করছি। তো আমিও আমার বাচ্চাকে ওই ধরনের মেন্টরিং দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখনকার বাচ্চারা, তখন তো আমরা এত মানে অ্যাডভান্স রিয়েলিটি, এত সেন্সিবিলিটি আমাদের ছিল না তখন। থান্ডার ক্যাটস কার্টুন দেখবো টিভিতে, মুভি অফ দ্য উইক দেখবো বৃহস্পতিবারে। এইটা ছিল আমাদের সবচেয়ে বড় এক্সপেকটেশনের জায়গা। হ্যাঁ, এবং বাবা মা কি বলছে, কি হচ্ছে আশেপাশে, ও কেন এটা বললো, এটার মিনিং কি, হ্যাঁ আমার এখন ভাল লাগছে না, আমার মন খারাপ, মানে মন বলে যে একটা বিষয়, মানে এই জিনিসগুলো আমরা বুঝতাম না। যেমন আমার 12 বছরের বাচ্চা বলছে আই এম ফিলিং ডিপ্রেসড। তো এই যে মানে ডিপ্রেশন কি জিনিস এটাই তো বুঝতাম না। হ্যাঁ, মানে মন খারাপ হয়েছে, ঠিক আছে মন খারাপ হয়েছে, কতক্ষণ কান্নাকাটি করছি, কান্নাকাটি করতে করতে ওইখানে ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে আবার ভুলে গেছি। হ্যাঁ, বিষয়গুলো ছিল এরকম। কিন্তু এখন কিন্তু দিন যত যাচ্ছে, আমরা যত জানতেছি, যত বুঝতেছি, যত এগুলো নিয়ে কালচার করছি,
মনে হচ্ছে যে না বাচ্চাদের মধ্যে এই কমপ্লিকেসি গুলো ওরাও বুঝতেছে যে হ্যাঁ এই বিষয়গুলো আছে। তো ওই সময় কিন্তু এগুলো ছিল না, লাইফ ওয়াজ ভেরি সিম্পল। আমরা এতগুলো বাচ্চা ছিলাম, 5টা বোন, 2টা ভাই, সাথীদের 5 ভাই বোন। হ্যাঁ, সেই হিসেবে যদি চিন্তা করি 2টা বাচ্চা নিয়ে আমরা দিন পার করছি, জীবন যাপন করছি। তো তাহলে ওই স্কেলে যদি আমার 5টা বাচ্চা থাকতো আজকে বা 7টা বাচ্চা থাকতো, এটা তো কল্পনাই করা যায় না। তাহলে আমরা কিভাবে লাইফটাকে ইয়ে করতাম? হ্যাঁ, আজকে হয়তো এই লাইভ ইয়েতেই আসতে পারতাম না, এটা অসম্ভব একটা ব্যাপার থাকতো। 7টা বাচ্চা আমার ঘরে ধরেন, আমি চিন্তা করি, তাহলে মানে চিন্তা করেন লাইফ হাউ সিম্পল ইট ওয়াজ। সো আসলে আমাদের সিম্পলি বিষয়গুলোকে দেখতে হবে, যেটা আমার কাছে মনে হয় যে আমি যত বেশি গবেষণা করব, যত বেশি ভিতরে ঢুকবো, যত বেশি এটা নিয়ে নাড়াচাড়া করব, এটা তত বেশি আমাকে পেঁচায় ধরবে। সো আমাকে সবসময় একটা ইজি ওয়ে আউট বের করে নিয়ে আসতে হবে, অ্যান্ড একটা লেট ইট গো অ্যাটিটিউড, যে না যেটা হচ্ছে হোক। হ্যাঁ, এখানে আমার মানে ইনভলভমেন্টটা আসলে একটা সার্টেন লিমিটে, আমার কমন সেন্স দিয়ে বলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে বলেন, যে কোনো ভাবে হোক আমাকে আসলে বুঝতে হবে যে কোথায় আমি কতটুকু ইনভলভ হব, কতটুকু তাকে আমি জড়াবো। হ্যাঁ, তার প্রবলেম থেকে বের করে আনার জন্য, এটা আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো ফারসিন স্যার, আমরা কি শেষ থ্যাংক ইউ। করব? আমাদের কিন্তু 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 11টা 40 বেজে গেছে। আজকে হ্যাঁ ফিনিশ। থ্যাংক ইউ সবাইকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে জয়েন করেছিলেন রাসেল ভাই জাপান থেকে, তাকে ধন্যবাদ। অনেক অনেক অধিক রাত পর্যন্ত বোধহয় তাকে জাগিয়ে রাসেল ভাই রেখেছি। সময়টা তুমি তো চিন্তা করো। না না, রাসেল ভাই তো ভোর হয়ে গেছে। 3 ঘন্টা। রাসেল ভাই ভোর 4টা, আমি যাই 3 ঘন্টা, 3টা 2টা রাত 2টা। তো এমনিতে শারমিন একা আছে আপা, বেচারা, we have to let him go। হ্যাঁ রাইট আজকে রাইট। ভাবির সাথে আজকে আড্ডাটা ভাবির সাথে না হয়ে আমাদের সাথে হয়ে গেল আর কি, কালেকটিভ আড্ডা হয়ে গেল। আর হলো না। হ্যাঁ, আর হলো না আজকে। হ্যাঁ, ওই ছেলেটা ঘুরতেছিল মানে বোধহয়। দিন শেষের আড্ডাটা আজকে আর হলো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা কাজে যেতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ফাসিম স্যার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপা, আমাকে ফাতিমা আপা, তানভীর ভাই, সর্বনাশ রাসেল কিছু নেই। ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদেরকে সময় দিয়েছেন অনেকখানি সময়। অসংখ্য শুভরাত্রি। শুভরাত্রি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপু ভাইয়া। শুভরাত্রি। শুভরাত্রি। বাই বাই।